Good evening, everyone. First of all, welcome to the Hope. প্রত্যেকে কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো এবছর আবার নতুন করে আমাদের প্রিপারেশন আর গত বছরের কিছু অভিজ্ঞতা আর কোশ্চেনের পুরোপুরি অ্যানালাইজ করে কেমন রকমের কোশ্চেন হয়েছে না হয়েছে সেই রেসপেক্টে এই বছর কিভাবে পড়তে হবে না পড়তে হবে সেগুলো সবকিছু বলা হবে। আচ্ছা, তার আগে আমি একটুখানি আমার ইন্ট্রোডাকশনটা দিই। আমি রফিউজ্জামান শেখ, তোমাদের এখানে ম্যাথ এডুকেটর। আমি তোমাদের ম্যাথ পোর্শনটা নেব, যেখানে ম্যাথ পোর্শনের নর্মালি ম্যাথস আছে অ্যান্ড পেডাগোগি পোর্শনটা আছে, সেটা আমি সম্পূর্ণটাই করাবো তোমাদেরকে। ওকে, তো আমরা একটুখানি এই যে 2024 আছে, 2024-এর প্রাইমারি টেটের স্ট্র্যাটেজি কেমন হওয়া দরকার সেটা আমরা একটুখানি ভাবি। আচ্ছা, 2023-এ আমরা একটা কেন হঠাৎ করে একদম চমকে যাই। মেন জিনিস যেটা ছিল সেটা ছিল কোশ্চেন দেখে। মানে এমন একটা কোশ্চেন এসেছিল যেই কোশ্চেনটা গত কোনো রকমের প্রাইমারি টেটে এরকম কোশ্চেন আসেইনি। নট অনলি ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, অন্যান্য সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে সেই কোশ্চেন এসেছিল। আমি একটু কোশ্চেনটাকে শো করি। আচ্ছা, এই হচ্ছে কোশ্চেন, যেটা গত 2023-এর কোশ্চেন। তার মধ্যে আমরা যেহেতু আমরা ম্যাথমেটিক্স এখানে মেনলি পড়বো আমার কাছে, তো আমরা ম্যাথমেটিক্স পার্টটা দেখি। এই কোশ্চেনে এমন একটা ডেপথ ছিল, সেই ডেপথটা অন্যান্য কোনো রকমের ইয়ারেই ছিল না। এই কোশ্চেনটা যেটা ফলো করেছিল 2024-এ, সেটা ছিল একদম বেসিক লেভেল। বেসিক লেভেল মানে পুরোপুরি ফুল নলেজ উইথ ডিটেলস নলেজ আমাদের যদি না থাকে, তাহলে আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারবো না। মানে এমন একটা জিনিস চলে এসেছিল। কিন্তু আগের গতানুগতিক যেমন পড়া ছিল, সেই পড়াতে আমরা দেখেছিলাম ফার্স্ট অফ অল যখন প্রথমের দিকে প্রাইমারি টেট হতো, অনলি ম্যাথমেটিক্স এর ফুললি যে পেডাগোগির পার্টটা আসতোই না বললে চলে, মানে একদম জিরো পার্টই ছিল। সেখানে সিম্পলিফিকেশন একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারটা যদি আমরা পড়তাম অনেকটা কোশ্চেন ওখান থেকে পেয়ে যেতাম। প্রায় 7টা থেকে 8টা, কোনো সময় 10টা 12টা কোশ্চেনে চলে আসতো, বাদ বাকি অন্যান্য চ্যাপ্টার গুলো থেকে আসতো। কিন্তু তারপরে ধীরে ধীরে সিলেবাস চেঞ্জ হয়, নতুন সিলেবাস অনুযায়ী একদম পুরোপুরি যেটা ফলো করেছে নতুন সিলেবাস, এই সিলেবাসটা হচ্ছে পুরোপুরি সিটেট এর সিলেবাস ফলো করেছে। কিন্তু সিটেট অনুযায়ী, সিটেটে নর্মালি আমরা যদি কোশ্চেন গুলোকে ফলো করে থাকি, এখনো যেটা লাস্ট সিটেট হলো সেখানেও যদি ফলো করে থাকি, কোশ্চেনের যে লেভেলটা সেটা মডারেট লেভেল থাকে। কিন্তু 2024-এ যে লেভেলটা এসেছিল একদম প্রচন্ড হাই লেভেল। দেখো কোশ্চেন গুলো, এগুলো দেখো, এটা ছিল কোশ্চেন। আমি কোশ্চেনের ভিতরে এখন ডিটেলসে যাব না, আমি শুধু তোমাদের কোশ্চেনকে ওভারঅল দেখাচ্ছি। এই যা 2023-এর কোশ্চেন, আর এই 2023-এর কোশ্চেন সবাইকেই চমক দিয়েছিল, ইনক্লুডিং আমাকেও। আমিও এক্সপেক্ট করিনি যে না এইরকম লেভেলের কোশ্চেন আসবে। তো আমরা যেটা শিখেছি আমাদের অভিজ্ঞতা থেকে, সেই অভিজ্ঞতা থেকে কাজে লাগাবো এবছর। এবছর কাজে লাগিয়ে আমরা এটাই করতে পারি, মেন জিনিস কি, আমরা কোনো জিনিসই ছাড়বো না। যেটা যেন একটা কথা আছে না, নো স্টোন আনটাচড। তা আমরা কোনো রকমের স্টোনকে আনটাচ রাখবো না, সবটাকেই আমরা করব। তো সেই সবটাকেই করার জন্য আমাদের একদম বেসিক থেকে স্টার্ট করব। একদম বেসিক লেভেল থেকে সমস্ত বিষয়গুলোকে পড়বো, সমস্ত চ্যাপ্টার গুলোকে পড়বো, অ্যান্ড সেখান থেকে আমরা অ্যাডভান্সে যাব, যাতে আমরা কোনো জিনিসই ছেড়ে না আসে। চলো আমরা ফার্স্ট অফ অল একটা সিলেবাসটার দিকে দেখি, ম্যাথমেটিক্স এর সিলেবাসটা। আচ্ছা, প্রত্যেক পার্টে 30-30 করে 150 নম্বরের তো পরীক্ষা হয়, সেটা তোমরা জানো। ম্যাথমেটিক্স এর আমাদের এখানেও 30 নাম্বার আছে। আর এই ম্যাথমেটিক্স এর যে 30 নাম্বার পার্টটা, সেটা আবার 15+15 এই দুটো ভাগে ভাগ হয়ে আছে। ওকে, তো এই যে 15 নাম্বারটা, সেটা নর্মাল ম্যাথমেটিক্স এর পোর্শন থেকে আসে, যেখানে এই হচ্ছে 10টা চ্যাপ্টারের সিলেবাস দেওয়া হয়েছে, তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে প্রাইমারি বোর্ড থেকে, যেটা এইটাই সিলেবাস, এই 10টা চ্যাপ্টার। কিন্তু না, এই 10টা চ্যাপ্টার বলে খুশি হয়ে যেও না, কিন্তু লেখা আছে 10টা, এর ভেতরে অনেক চ্যাপ্টার সুডো চ্যাপ্টার হয়ে আছে, লুকিয়ে আছে। তো 10টা চ্যাপ্টার মনে হচ্ছে, কিন্তু 10টা নয়, এটা 15টা বা 20টা চ্যাপ্টারও হতে পারে যদি আমরা ভাবি ওটাকে আরো ডিটেলসে পড়তে যাই। তাহলে নর্মালি ভাবো 15টা চ্যাপ্টার। ওকে, আচ্ছা, এটা এই পার্টটা গেল।
আর একটা আছে পেডাগোগির পার্ট। পেডাগোগির পার্টেও 15 নম্বরের আছে। তো এইখানে পেডাগোগিতে এখানে সিলেবাসটা যেটা দেওয়া হয়েছে, সিলেবাসটা ৮ টা পোরশন আছে। এই ৮ টা পোরশনকে আমরা থরোলি দেখব। আর হ্যাঁ, পেডাগোগির কোয়েশ্চেন আমরা গত বছর যেমন করেছিলাম, অনেকটাই আমরা পেডাগোগির কোয়েশ্চেন কমন পেয়েছিলাম। কিন্তু এই যে ওপরে যে 15 নাম্বারটা এই ম্যাথ পোরশনে, এই জায়গাতে আমরা একদম সবাই চমকে গেছিলাম। প্রত্যেকেই চমকে গেছিলাম, এত একটা ডেপথের কোয়েশ্চেন ছিল। তো নো ওয়ারি, এবার আমরা দেখেছি যে সিলেবাস চেঞ্জ হওয়ার পর যে এইরকম ধরনের একটা কোয়েশ্চেন এসেছে, তো এবার আসবে না সেটাও আমরা বলতে পারছি না, তার জন্য আমরা সবটাই করব। তো ফার্স্ট অফ অল আমরা একটু সিলেবাসটা দেখি, চলো দেখি। সিলেবাসে এই 10টা চ্যাপ্টার। 10টা চ্যাপ্টারে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রির এমন একটা সুন্দর চ্যাপ্টার যেটা একদম ক্লাস 5-6 এর বেসিক লেভেল থেকে শুরু করে আমরা হাই লেভেল 10 পর্যন্ত যাব। ওকে, আচ্ছা, এখানে শেপস এর চ্যাপ্টার, এখানে আমরা 2D অ্যান্ড 3D ডিমেনশনের যেসব শেপ গুলো আছে সেগুলো সবটাই আমরা জানবো। ওকে, নাম্বারের কথা জানবো। নাম্বারে নাম্বারের নাম্বার সিস্টেম আছে, সেখানে আমরা ডিভিজিবিলিটি চ্যাপ্টারটা আছে, এখানে ওইটাও আমরা করব। দেখো, অ্যাডিশন সাবট্রাকশন আছে, যোগ বিয়োগের ব্যাপারগুলো আছে, এখানে আমরা বলতে পারি সিম্পলিফিকেশনও এখানে চলে আসবে। মাল্টিপ্লিকেশন আছে, যেখানে গুণ আছে, ডিভিশন আছে। আসলে এই যে আমরা বলতে পারি এই যে 5টা চ্যাপ্টার নিয়ে, 5টা চ্যাপ্টার, এগুলো 5টা 6টা চ্যাপ্টার একটা চ্যাপ্টারকে মার্জ করা যেতে পারে। কিন্তু এখানে দেখো, এই যে সবকটা চ্যাপ্টার অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, এগুলোর করার টার্গেট হচ্ছে মেইনলি হচ্ছে সিম্পলিফিকেশনের দিকে যাওয়া, সিম্পলিফিকেশনে যাওয়া। কিন্তু সিম্পলিফিকেশনের কোশ্চেন তো তেমন আসে না এখানে। এই যে ডিভিশনের কোশ্চেন এসেছিল, ডিভিশনের একটা একদম বেসিক লেভেল থেকে কোশ্চেন এসেছিল, সেই বেসিক লেভেলের কোশ্চেন গুলো আমরা জানবো। মাল্টিপ্লিকেশনের বেসিক লেভেল কোশ্চেন এসেছিল, সেই বেসিক লেভেলের কোশ্চেন গুলোকে আমরা জানবো। মানে একদম পুরোপুরি নলেজ বেস কোশ্চেন এসেছিল, আমরা জানবো ওগুলোকে ধীরে ধীরে। আচ্ছা, তারপরে আমরা আসি এরিয়া অ্যান্ড পেরিমিটার। এরিয়া অ্যান্ড পেরিমিটার এখানে বলতে গেলে ক্ষেত্রফল এবং পরিসীমা। ক্ষেত্রফল, পরিসীমা, এখানে আমরা বিভিন্ন রকমের জ্যামিতিক চিত্র, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, রম্বস, এই সমস্ত যেগুলো, বৃত্ত বলো, এ সবার আমরা ক্ষেত্রফল এবং পরিসীমা বের করা শিখবো। সেখানে আমরা বিভিন্ন রকমের কোয়েশ্চেন করব। আচ্ছা, টাইম। এই টাইম যে চ্যাপ্টারটা, শুধুমাত্র যে টাইম একটাই টাইম চ্যাপ্টার সেটা নয়, টাইমের ভিতরে অনেক কিছুই আছে। টাইম রিলেটেড যেগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল আমি বলছি টাইম রিলেটেড যেটা হচ্ছে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার বলো, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, মানে ঘড়ির যে অঙ্কগুলো আর ক্যালেন্ডারের অঙ্কগুলো সেটা। আর দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক বলে একটা চ্যাপ্টার আছে, সেটা কার্য ও সময়। তারপরে আর একটা চ্যাপ্টার স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম। স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম, এই যে এই চ্যাপ্টারটা, এটা। আবার দেখো, স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইমের ভিতরে আবার আরো অনেক অঙ্ক আছে। কি অঙ্ক আছে এখানে? ট্রেনের অঙ্ক আছে, ট্রেন রিলেটেড অঙ্ক। আবার এখানে বোট রিলেটেড, বোট বলতে নৌকা, নৌকা এবং স্রোত রিলেটেড অঙ্ক। এই যে টাইম, দেখো টাইমের ভিতরে তাহলে কটা চ্যাপ্টার ঢুকে আছে? টাইমের ভিতরে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা চ্যাপ্টার ঢুকে আছে। তো এবার এগুলো তো হলো, আমরা কিন্তু ম্যাথমেটিক্সে যেটা সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে লাগে সেই চ্যাপ্টারটা কিন্তু আমরা বলিনি। দেখো, এখানে কিন্তু সিলেবাসে সেটাকে বলেননি। সিলেবাসে বলেননি মানে আমাদের সেটা করতে হবে না সেটা না। সেই চ্যাপ্টারটা কি জানো? সেই চ্যাপ্টারটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ, পার্সেন্টেজ রিলেটেড চ্যাপ্টার হচ্ছে প্রফিট অ্যান্ড লস, মানে লাভ ক্ষতি, শতকরা, প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতির চ্যাপ্টার। আচ্ছা, আরো কি আছে? আরো আছে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট একসঙ্গে লিখে দিচ্ছি, সরল সুদ আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, সরল ও চক্রবৃদ্ধি সুদ।
তবে দেখো এই যে চ্যাপ্টার গুলো যেগুলো আমরা রেড কালিতে লিখলাম, পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো সিলেবাসে বলা নেই। সিলেবাসে বলা নেই, কিন্তু কোন পার্টটা? এই দেখো, এই যে মানি পার্টটা, এই মানি পার্টের ভিতরে আমরা এই সব চ্যাপ্টার গুলোকে করবো। মানি পার্টের ভিতরে মানি পার্টটা প্রফিট এন্ড লস মানি রিলেটেড হতে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট গুলো মানি রিলেটেড হয়। আচ্ছা, মানি পার্টে আমরা বিভিন্ন রকমের কারেন্সি সম্পর্কে জানবো, ইন্ডিয়ান কারেন্সি থেকে অন্যান্য কারেন্সি গুলো, সেগুলো আমরা জানবো। আর তাছাড়া প্যাটার্ন আছে একটা, দেখো এই প্যাটার্নটা এখান থেকে প্রত্যেক ইয়ারে কোশ্চেন এসেছে, এমনকি 2023-এও এখান থেকে কোশ্চেন এসেছিল। প্যাটার্নটা বিভিন্ন রকমের, যেমন আমরা রিজনিং করে থাকি, রিজনিং এর প্যাটার্ন গুলো থাকে, সেরকম এখানেও প্যাটার্ন। প্যাটার্ন বলতে আমি একটু সিম্পলি বলছি, ধরো একটা ডট আছে, তারপরে দুটো ডট আছে, তারপরে এরকম করে তিনটে ডট, তারপরে এরকম করে চারটে ডট, তারপর পরেরটা কত হবে? এটা সিম্পল, পরেরটা তাহলে কটা ডট হতে পারে তোমরা বলো সাথে? আচ্ছা, ডেমো ক্লাস, এটা আমরা যেহেতু ডেমো ক্লাস হলেও আমি চাই যেন তোমরা প্রত্যেকে পেন অ্যান্ড কপি নিয়ে একটু রেডি থাকো, বিকজ আমি এখানে যতজন আছো অবভিয়াসলি তোমরা যে প্রাইমারি টেটকে একদম সিরিয়াসলি ভাবে প্র্যাকটিস করবে, সিরিয়াসলি ভাবে পড়বে, পরীক্ষা দেবে, সেই জন্য এসেছো। তো ফার্স্ট ডে থেকেই তোমরা সিরিয়াস হয়ে যাও। নট এটা এটা কি একদম যে ফাইনাল অফিসিয়াল ক্লাস স্টার্ট হয়েছে এটা না, এটা একটা ডেমো ক্লাস হলেও এটা একটা ক্লাস। সো এখানেও কিছু আমাদের নলেজ আসবে। তো সবাই পেন অ্যান্ড কপি নিয়ে ভালোভাবে রেডি হয়ে থাকো, বিকজ ম্যাথমেটিক্স পেন অ্যান্ড কপি ছাড়া হয় না, তাই না? আচ্ছা, কেউ বললো এখানে, আমি কিছু সবার তো কমেন্ট পেলাম না, সবাই একটুখানি বলতে মনে হয় ফার্স্ট ডে, একটুখানি বলতে হয়তো লজ্জা করছে। নো ওয়ারি, তোমরা প্রত্যেকেই বলবে আশা করি, আর আশা করি প্রত্যেকেরই একটাখানি এখানে কন্ট্রিবিউশন চাই। আচ্ছা, কেউ বলছে ভালো লাগে, কেউ বলছে কঠিন মনে হয়। আচ্ছা, ম্যাথমেটিক্স হালকা একটুখানি কঠিন মনে হতে পারে, কিন্তু ম্যাথমেটিক্সটা এমন একটা সাবজেক্ট যেটা একটু প্র্যাকটিস দরকার হয়। তো নো ওয়ারি, তোমরা যদি এখন থেকে আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে লাগো, তোমাদেরকে ম্যাথমেটিক্সকে একদম ইজি লাগতে লাগবে। আশা করি এমন ইজি লাগবে যে তোমরা তো টার্গেট মেনলি রাখছোই যে তোমরা যেন একজন টিচার হবে, অ্যাজ এ টিচার তোমরা কোনো একটা স্কুলে গিয়ে পড়াবে, যাতে বাচ্চাদেরকেও এমন ভাবে পড়াও যাতে ওরাও বাচ্চারা সহজ মনে করবে। এখান থেকে আশা করি ম্যাথের ভয় যাদের আছে সেটা আশা করি কেটে যাবে একদম। আমি সেটা একদম গ্যারান্টি দিয়ে বলে দিয়েছি, তোমাদের ম্যাথের ভয় কাটিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। ম্যাথের জন্য কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চাই না, আপনার কথা শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ। ওকে, ইউর ওয়েলকাম, এটা আমার ডিউটি যাতে আমি সবাইকে সেরকম করে বোঝাতে পারি। ওকে, চলো আমরা তো এই সিলেবাসটা দেখলাম, আমাদের এই জায়গাটা প্রাইমারি বোর্ড করেছে কি, যে সিলেবাসটাকে একদম ধোঁয়াশার ভিতরে রেখে দিয়েছে, এখানে যে 10টা শুধু চ্যাপ্টার নাম লিখে দিয়েছে, আর আমি বললাম সব অনেক কটা চ্যাপ্টার লুকিয়ে আছে, যে এই ধোঁয়াশার ভিতরে রেখে দিয়ে গত ইয়ারে এমন কোশ্চেন দিয়ে দিয়েছে, আর তার আগের ইয়ারের কোশ্চেন থেকে ইয়ারের কোশ্চেনের কোনো রকমের রিলেশনই নেই, যারও মনে হচ্ছিল একটা এমন ধোঁয়াশা। তো এই ধোঁয়াশাটাকে ভালো করে কাটাতে হবে, আমাদের একদম বেসিক লেভেল পড়বো পড়ে। ওকে, তো নো ওয়ারি, এই ধোঁয়াশা সমস্তই কাটবে। যত রকমের চ্যাপ্টার আছে সমস্ত রকম চ্যাপ্টার গুলোকে ইন ডেপথ আমরা পড়বো, আগের ইয়ারের কোশ্চেন গুলোকে আমরা দেখবো, আমরা এখানে মক টেস্ট নেব, যাতে তোমাদের কি তোমরা শেখো আগের ইয়ারে কেমন কোশ্চেন হয়েছে সেটা অ্যানালাইজ করো, করে কি রকম ভাবে স্ট্র্যাটেজি বানাতে হবে সেটা আমরাও বলবো, প্লাস তোমরা নিজেদেরও নিজের রকম স্ট্র্যাটেজি বানাবে, আর তার সাথে মক টেস্ট দেবে প্রত্যেক উইকে। তারপরে দেখবেন না একদম এগিয়ে চলে গেছো, কোনো রকম অসুবিধা হবে না। চলো আমরা একটুখানি এগিয়ে যাই। এগিয়ে গিয়ে আমরা নেক্সট পার্ট যেটা আছে, এটার ফার্স্ট 15 নম্বর পার্ট তো দেখলাম, নেক্সট 15 নম্বর পার্টটা কি আছে সেটা আমরা একটু দেখি। নেক্সট 15 নম্বর পার্টটা এটা পেডাগোগিক্যাল ইস্যুস। সো পেডাগোগি, এই পেডাগোগিতে এই জায়গাতে আমরা পুরোপুরি ফলো করব সিটেট কে। সিটেট এর যা কোনো যদি একটা বই পেয়ে যাও কেউ সিটেট এর, কেউ যদি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে থাকো, সিটেট মেনলি ইংলিশেই থাকে, হিন্দিতেও থাকে, কিন্তু হিন্দিতেও আমরা ভালো পড়তে সুবিধা হয় না, কেউ যদি পড়তে পারো তাহলে অবশ্যই পড়ো, কিন্তু ইংলিশটা যদি কেউ বুঝে থাকো তাহলে তোমরা একদম পেডাগোগির পার্টটা সিটেট থেকে পুরোপুরি ফলো করতে পারো। ওখান থেকে কোশ্চেনও রিপিট হয়েছে। তোমরা সিটেটের যে কোনো বই নিতে পারো, আরিহান্তের বই বলো, আরিহান্ত পাবলিকেশন বা দিশা পাবলিকেশনের বই বই আছে, এগুলো থেকে নিতে পারো সিটেটের।
তো সেখানে দেখবে এই পেডাগোজিক্যাল ইস্যুস পার্টটা পুরোপুরি ফলো করলে কোশ্চেন এসেছে, আর ওখান থেকেও আসে। আমরা দেখি কি আছে এখানে। নেচার আছে, ক্যারেক্টারিস্টিক, থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। তোমরা অবভিয়াসলি ডিএলএড এ পড়ছো যে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোজি পড়ছো, এখানে ম্যাথমেটিক্স এর পার্টটাও পড়ছো তোমরা, ম্যাথমেটিক্স কিভাবে পড়াতে হয়, তবে ম্যাথমেটিক্স এর কি কি জিনিস, কি নেচার আছে, কিভাবে শিখতে হয়, এর ক্যারেক্টারিস্টিক কেমন, এর চরিত্র কেমন, এর থিওরিটিক্যাল অ্যাসপেক্ট কেমন, ম্যাথমেটিক্যাল এডুকেশন, আমরা সবটা এখানে জানবো। মেন কথা এর এমটা কি, আমরা কি উদ্দেশ্যে ম্যাথকে পড়ানো হচ্ছে, লক্ষ্য আর উদ্দেশ্য আমরা ম্যাথমেটিক্সে সেটা আমরা জানবো। মেনলি কি প্রাইমারি লেভেলে কতটা লক্ষ্য, একজন একজন প্রাইমারি লেভেলের স্টুডেন্টকে কতটা কোন লেভেলে পৌঁছাবো ম্যাথমেটিক্স পড়িয়ে, আর ম্যাথমেটিক্স পড়িয়ে ওকে কি কি শেখাতে চাই, জীবনে ওকে কিরকম বানাতে চাই ম্যাথমেটিক্সে। মানে ম্যাথমেটিক্স বলতে কি, ম্যাথমেটিক্স একটা ভ্যালু শেখায়, কি ভ্যালু শেখায়, কেমন রকমের ভ্যালু শেখায়, সেগুলো আমরা জানবো। মেন জিনিসটা ম্যাথমেটিক্স আমরা জানি সবসময় প্রবলেম সলভ করছি। আমাদের একটা হ্যাবিট বানায়, কি হ্যাবিট, প্রবলেম সলভিং হ্যাবিট বানাই, ওকে, তাই না? তো এগুলো আমরা ডিটেলসে জানবো, ডিটেলসে অবজেক্ট কি, এর এম কি। তো প্রাইমারি লেভেল পর্যন্ত কতটা রকমের অবজেক্টিভ হবে সেটা, আর ইন লাইফেও কতটা অবজেক্টিভ হবে, মানে আমাদের প্রাইমারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল। হায়ার সেকেন্ডারি লেভেলটা আমরা দেখবো না, সেকেন্ডারি লেভেল পর্যন্ত সবাইকে ম্যাথমেটিক্স পড়তে হয়, এতটা লেভেল পর্যন্ত টার্গেটের কোশ্চেনটা এখানে দিতে পারে। নট অনলি প্রাইমারি লেভেলের, সেকেন্ডারি লেভেল পর্যন্ত কোশ্চেনটা এখানে আসতে পারে, যে এম এন্ড অবজেক্টিভ নিয়ে। এবার আমরা তো জানলাম কোনো একটা জায়গায় পৌঁছাবো, মানে একটা এম বানালাম, অবজেক্টিভ বানালাম, সেই জায়গাতে পৌঁছানোর জন্য বিভিন্ন রকমের রাস্তা আছে। আমি সেই রাস্তাতে যদি যেতে যাই, তাহলে সেই রাস্তাতে তো আমি একদিনে পৌঁছাতে পারবো না। একদিনে কি রকম ভাবে যাব, তার কারিকুলাম কেমন, রিসোর্স কেমন, মেন কথা ডেইলি রুটিন কেমন, সেই জিনিসটাকে শিখতে গেলে আমরা কি কি অ্যাক্টিভিটি করতে হবে, কেমন ধরনের ভাবে লার্ন করা হবে, দিন 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 করে করে, মাসে করে, তারপর ইয়ারলি তার টার্গেট কত হবে, সেইগুলোকে শিখবো কি এখানে কারিকুলামের ভিতরে আমরা শিখবো ম্যাথমেটিক্সে। দেন আমরা 4 নম্বরে কি জানবো, ম্যাথমেটিক্স টিচার, যে টিচার অ্যান্ড টিচিং মেথড। একজন টিচার কোন রকম টিচিং মেথড নিয়ে পড়ালে ভালো রকম ভাবে কোনো একটা স্টুডেন্টদেরকে ম্যাথমেটিক্স শেখাতে পারে, অ্যাপ্রোচটা কেমন হবে, কেমন ধরনের ভাবে শেখানো হবে, সবটাই এখানে আমরা পড়বো। এবার পেডাগোজিক্যাল কন্টেন্ট দেখবো। পেডাগোজিক্যাল কন্টেন্টে কি ধরনের নলেজ হতে পারে, বা বললাম যে আমি জিওমেট্রি চ্যাপ্টার পড়াবো, যদি জিওমেট্রি চ্যাপ্টার পড়ানো হচ্ছে, জিওমেট্রি চ্যাপ্টারটা কোন ধরনের জ্ঞান বিকাশ হয়, এটা জ্ঞানমূলক হবে না বোধমূলক হবে, না আরো অনেক অনেক ধরনের স্কিল আছে, সেই স্কিলের মধ্যে কোনটা হবে, তো সেটা আমাদের এই এই যে পেডাগোজিক্যাল কন্টেন্টে এটা শেখানো হবে। এই চ্যাপ্টারে আমরা ওইটা জিনিস পড়বো। আর প্ল্যানিংটা করব, যে ম্যাথমেটিক্স পড়ানোর জন্য প্ল্যানিং কেমন হবে সেটা করব। দেন ফার্স্ট অফ অল আমরা দেখলাম যে এর এম এন্ড অবজেক্টিভ কি, তার এম এন্ড অবজেক্টিভ পৌঁছানোর কারিকুলাম কি, কিরকম ভাবে টিচিং মেথড হবে সেটা, এর পেডাগোজিক্যাল কন্টেন্ট গুলো কেমন, আর কি রকম ভাবে প্ল্যানিং করতে হবে। সমস্ত কিছু করার পর কি করা হবে, যে স্টুডেন্ট কতটা শিখলো তার এভ্যালুয়েশন করা হবে, তার টেস্ট নেওয়া হবে। তো এর এভ্যালুয়েশন হবে, এভ্যালুয়েশন করার পর এবার দেখবো যে কতটা ও শিখেছে, সেই এভ্যালুয়েশনের প্রসেস গুলো কিছু আছে, সেই প্রসেস গুলো আমরা জানবো। তারপরে আমরা দেখবো এভ্যালুয়েশন করার পর স্টুডেন্টদের ভিতরে কি কি প্রবলেম হচ্ছে, কি অসুবিধা হচ্ছে না হচ্ছে, সেই এভ্যালুয়েশনটা ক্লাসের ভিতরে ক্লাস টেস্ট হতে পারে, আবার কি যেটা মক টেস্টের এন্ডে হয়, বা ইউনিট টেস্ট যেটা হয়ে থাকে, যেটা এখন 3 মাস অন্তর হয়ে থাকে, বা যেটা হাফ ইয়ারলি হয়ে থাকে, সেরকম ধরনের আগে হয়ে থাকতো হাফ ইয়ারলি, এখন হয় না, ইউনিট টেস্ট ধরনের হয়ে থাকে। তো সেই রকম ধরনের টেস্ট করার পরে যে কোন ধরনের প্রবলেম আছে একটা স্টুডেন্টের ভেতরে, তো সেই প্রবলেম গুলোকে আমরা আইডেন্টিফাই করার পর তাদের সলিউশন কেমন হবে, সেই সলিউশন গুলো আমরা এইখানে দেখব। তাছাড়া আমরা আরো জানবো যে ম্যাথমেটিক্স পড়ার জন্য কি কি ডিফিকাল্টি একজন স্টুডেন্ট ফেস করে, সেই মানে সমস্ত রকমের স্টুডেন্ট এই ডিফিকাল্টিটা ফেস করবে, তো সেটাকে ওভারকাম করার জন্য কেমন ধরনের
স্টেপ নেওয়া হবে সেগুলো আমরা জানবো এই পেডাগোজিক্যাল ইস্যু থেকে। তো পেডাগোজিক্যাল ইস্যুটা পড়তে খুব মজা লাগবে, বিকজ এটাও একটা নলেজের জিনিস, যে না দারুণ একটা ব্যাপার এই পেডাগোজিক্যাল ইস্যুটা। মানে এটাকে এমন ভাবে পড়া হবে যাতে মনে করবো যে না এটা একটা পড়া নয়, এটা একটা মজার ব্যাপার। এই মজার ব্যাপার করে যখন আমি পেডাগোজিক্যাল ইস্যুটাকে পড়তে লাগবো, তখন না এটাকে আর কঠিন আর মনে হবে না, বুঝলে? অবভিয়াসলি এটা কঠিন নয়। মেন কথা অনেকে আমরা একটা টার্গেট থাকে, কি টার্গেট, যে পেডাগোজি চ্যাপ্টার গুলোকে আমরা জাস্ট মুখস্থ করে নেবো। মুখস্থ না, এটাকে আমরা বুঝবো। যদি ভালো করে বুঝে নিই তাহলে কোনো অসুবিধা নেই। ওকে, তো এখানে আমরা এই সিলেবাস ম্যাথমেটিক্স এর 15 পেডাগোজিক্যাল ইস্যু, 15 বাকি ম্যাথমেটিক্স এর মেইন পার্টের উপরে। তো এই সিলেবাস নিয়ে কি কারো কোনো রকমের কোশ্চেন আছে, কোনো রকমের ডাউট আছে? আরো কি হতে পারে না হতে পারে সেরকম ভাবে এনি কোশ্চেন, এনিথিং? কোশ্চেন থাকলেও বলো, না থাকলেও না বলো, আমি মুভ অন করে যাচ্ছি নেক্সট পোর্শনে। বলছি স্যার, পেডাগোজি থেকে 15 মার্কের কোশ্চেন তো এর আগের বার আসেনি, এবার কি হবে, কি হতে পারে? এই জায়গাটা একটা বড় ইস্যু, যে প্রাইমারির ক্ষেত্রে যেটা নর্মালি মানে হয়ে থাকে, যেটা 2022-এও হয়েছে, 23-এও হয়েছে, যে এক্স্যাক্টলি 15 করে পেডাগোজি থেকে আসে না, বেশিরভাগটা ম্যাথমেটিক্স এর পার্ট থেকেই বেশি দিয়ে দেয়। আগে কি হতো, পেডাগোজির কোশ্চেন একদম জিরোই থাকতো বলা যেতে পারে, কিন্তু এখন পেডাগোজির কোশ্চেন দিচ্ছি। তো আমরা বেশি ম্যাথমেটিক্যাল পোর্শনটার উপরে গুরুত্ব রাখবো, কিন্তু এটাকেও একদম যে ছেড়ে দেবো সেটা না, তখন এখানকার কোশ্চেন গুলো আমরা ভালো রকম ভাবে সলভ করতে পারবো। ওকে, আর কোনো কোশ্চেন? আর এটা আমাদের হাতে নেই যে এখানে 15টাই কোশ্চেন আসবে, ওখান থেকে 15টাই কোশ্চেন আসবে, সেরকম আমাদের হাতে একদমই নেই। সম্পূর্ণ প্রাইমারি বোর্ডের হাতে আছে, ওনারা যা করবেন সেরকমই হবে, কিন্তু একদম এক্সাক্ট 15 কোশ্চেন দেয় না কোনো সময়। আর চলো আমরা নেক্সট পোর্শনে তাহলে মুভ করি। আচ্ছা, ডেমো ক্লাস, কিন্তু ডেমো ক্লাস হলেও আমরা সিলেবাস ডিসকাস করলাম। ডেমো ক্লাস হলে আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে স্টার্ট করব, যেটা জিওমেট্রি। জিওমেট্রি থেকে চলো আমরা স্টার্ট করি। ওকে, সো জিওমেট্রি একদম বেসিক থেকে জানি। আমি দেখো একটা জিওমেট্রিকে ঘিরে একটা ড্র করলাম, কিছু একটা লাইন ড্র করলাম, কিন্তু এই যে কোনো জিনিস আমি ড্র করছি, এটা তো একটা জিওমেট্রি পার্ট। আমার হাতে এই পেনটা আছে, এরও একটা কোনো শেপ আছে, বা আমি আমি আমারও দেখো কোনো একটা শেপ আছে, আমার আঙুলের শেপ আছে, আমার চোখের শেপ আছে, আমার চুলের শেপ আছে, বা আশেপাশে যত কিছু দেখছো দেখো ওগুলোরও কিছু না কিছু একটা শেপ আছে, কিছু আকার আছে, তাই না? তো আমাদের আশেপাশে যত জিনিসগুলো আছে সবকিছু আছে, সেখানে সব জায়গায় জিওমেট্রি আছে। কোনো কিছু ড্র করা থেকে বলো, কোনো কিছু আমরা যা লাইফ দেখছি, যা আশেপাশে দেখছি, যা কিছু সবই জিওমেট্রির একটা পার্ট। কিন্তু এই জিওমেট্রি পার্ট গুলো আমরা যেমন আমরা বলি, বায়োলজিতে বলে থাকি নর্মালি, যে মানুষের বা কোনো একটা জীবের গঠনগত ও কার্যগত একক কি? জীবের গঠনগত আর কার্যগত একক কি? কোষ। গঠনগত ও কার্যগত একক হচ্ছে কোষ, তাই না? সেল। তো এটা আমরা তো এটা আমরা তো জানি, কোনো একটা জীবের জিওমেট্রিতে সেরকম একটা জিনিস আছে, এর গঠনগত আর কার্যগত একক বলে একটা জিনিস আছে। মানে কি, একদম ওই বেসিক জায়গা থেকে, ওই একটা ছোট্ট জিনিস থেকে সবকিছু তৈরি হয়েছে। যেমন একটা কোষ থেকে সমস্ত গোটা বডিটাই তৈরি হয়েছে বলা যেতে পারে, তেমনি জিওমেট্রি একটা জিনিস আছে, যে জিনিসটা কি আমি বলবো এই একটা জিনিস। দেখো এমন একটা জিনিস দিলাম যে এই জায়গাতে একটা ছোট্ট রকমের একটা ফুটকি, আমি ফুটকিটা একটু বড় করছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও। আসলে ফুটকি একটাই ফুটকি। তো এই যে ফুটকি, এই ফুটকিটাই হচ্ছে কি জিওমেট্রির গঠনগত আর কার্যগত একক। একটা জ্যামিতির গঠনগত আর কার্যগত একক কেন, কেন আমি বলছি, এর সম্বন্ধে আমি আরো পড়বো ডিটেলসে, কিন্তু আমি কেন এটাকে বলছি এই গঠনগত কার্যগত একক। দেখো আমি যখন দুটো ফুটকি নিলাম, দুটো ফুটকি নিয়ে কি হচ্ছে, জয়েন করে দিচ্ছি, আমি একটা লাইন পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমি যদি 3টে ফুটকি নিয়ে নিই, এখানে এদেরকে আবার জয়েন করে দিচ্ছি, জয়েন করে দিয়ে কি পেয়ে যাচ্ছি, আর একটা
আর একটা রকমের ছবি পেয়ে যাচ্ছি, চারটে নিয়ে আমি জয়েন করলে আরেক ধরনের পেয়ে যাব। এরকম ভাবে যদি যদি আমরা এদেরকে জয়েন করি তাহলে আরেকটা ধরনের আমরা ছবি পেয়ে যাব। বা আমরা যদি কোনো একটা স্কেচও ড্র করতে যাই বা যে কোনো জিনিসে ড্র করতে যাই, স্টার্ট হয় এই পয়েন্ট দিয়ে স্টার্ট হয়। ওকে, আর নট অফ অল অনলি যে এই যে অনেক কটা পয়েন্ট মিলে, অনেক কটাই ফুটকি মিলে কি হয়ে যায়, অনেক কটা ফুটকি মিলে একটা লাইন হয়ে যায়। আচ্ছা, এবার আমি ব্যাপারটাকে বলি, এই যে এই জিনিসটা আমরা যেটা দেখলাম, আমরা নর্মালি এটা সম্বন্ধে জানি, এটা একটা ফুটকি, এটা বলা হয় বিন্দু। কি বলা হয়? বিন্দু। বিন্দু এমন একটা জিনিস, দেখো জাস্ট একটা ডট, জাস্ট একটা ডট। এই ডট, এই ডট না এর কোনো উচ্চতা আছে, না এর কোনো দৈর্ঘ্য আছে, না এর কোনো প্রস্থ আছে, কোন রকমের না উচ্চতা, না দৈর্ঘ্য, না প্রস্থ আছে। তো সেই রকম ধরনের একটা জ্যামিতিক চিত্র কি বলা হবে? বিন্দু বলা হবে। মানে এমন একটা জ্যামিতিক চিত্র যার উচ্চতাও নেই, দৈর্ঘ্যও নেই, প্রস্থও নেই, সেটা হচ্ছে বিন্দু। ওকে, তাহলে এই যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে কোনো জিনিস নেই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে বলা হয় মাত্রা। মানে কি? মাত্রাহীন। কি বলা হবে? মাত্রাহীন। মাত্রাহীন মানে কি? যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, আর উচ্চতা নেই। ইংরেজিতে বলবো ডাইমেনশন। মাত্রাকে বলা হয় ডাইমেনশন। আর ডাইমেনশন নেই মানে কি বলবো? ডাইমেনশন লেস। ডাইমেনশন লেস। আমি বিন্দু সম্পর্কে জানলাম, যেটা আমাদের একদম বেসিক আইডিয়া। আর বেসিক এই বিন্দু সম্পর্কে আমরা জানি, তাই না? আমরা অবশ্যই প্রত্যেকেই জানি, কিন্তু আলাদা রকম ভাবে এবার জানবো। তো আমরা এখানে কি জানলাম? যে জ্যামিতিক চিত্র, জ্যামিতিক চিত্রের কি কোনো রকমের দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে বিন্দু, সেটাই হচ্ছে পয়েন্ট। এর কোনো মাত্রা নেই, মানে দৈর্ঘ্য নেই, উচ্চতা নেই, আর প্রস্থও নেই। আর কি বিন্দু হচ্ছে এটা ক্ষুদ্রতম আর মৌলিক একক, জ্যামিতির একটা ক্ষুদ্রতম মৌলিক একক, যেটা আমি প্রথমেই বলেছি। ওকে, আর এটি তো আমাদের জ্যামিতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করছে। আর সেই গুরুত্বপূর্ণ ভূমিকা কি? প্রতিটি বক্ররেখা তৈরি করতে বা যে কোনো রেখা তৈরি করতে, যে কোনো রকমের জিনিস তৈরি করতে এই বিন্দুর একটা বড় ভূমিকা আছে। ওকে, এখানে কোনো ডাউট কারো যে বিন্দুটা কি জিনিস বললাম? কারো ডাউট আছে? ডাউট থাকলে অবশ্যই বলবে, যদি না থাকে আমি মুভ করছি। আচ্ছা, বিন্দু তো আমরা জানলাম। আচ্ছা, আমরা আগেই দেখেছি যে বিন্দু যখন দুটো আমরা জয়েন করে দিই, বিন্দু তখন দুটো জয়েন করে দিই, এই যে দুটো বিন্দু জয়েন করে দেওয়া হলো, তখন সেটা কি? সেটা একটা লাইন হয়ে গেল, তাই না? কিন্তু এবার লাইনটা, এটা এক্স্যাক্টলি লাইন না কোনটা লাইন, সেটা আমরা একটু ভালোভাবে জানবো। আসলে যদি আমি বলি এমন একটা চিত্র যেটা কি, যেটা সোজা ভাবে আছে, সোজা ভাবে আছে একদম লাইনের মতন, আর যেটা দুই দিকে বৃদ্ধি হয়ে যাচ্ছে, আমি দুই দিকে অ্যারো দিয়েছি, দুই দিকে বৃদ্ধি হয়ে যাচ্ছে, এমন ভাবে বৃদ্ধি হচ্ছে যাতে কি, যাতেও এটা এই বৃদ্ধি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, এর কোনো এন্ড নাই, এর কোনো এন্ড নাই। আবার এইদিকেও বৃদ্ধি হলে এর কোনো এন্ড নাই, একদম ও চলতে থাকছে। তখন এই ধরনের যে চিত্রটা আমরা পেলাম, সেই চিত্রটাকে কি বলা হবে? এই যে এই ধরনের চিত্র, এই চিত্রটাকে আমরা বলবো লাইন। আর আমরা বাংলায় বলবো এটা রেখা। ওকে, আচ্ছা, লাইন বা রেখার সম্বন্ধে তো আমরা জানলাম। তাহলে এটা বলছি যে একদম কোনো কোথাও শেষ হবে না, একদম দুই দিকে বৃদ্ধি হতে থাকবে। তো এই ধরনের একটা চিত্র, সেটাকে লাইন বলা হচ্ছে। তাহলে এবার কথা আমার বলো যে যদি শেষ হবে না, তার মানে এর কি কোনো এন্ড পয়েন্ট থাকবে? এর কি কোনো এন্ড পয়েন্ট থাকবে? না, থাকবে না। না, একদমই থাকবে না। মানে কি এর কোনো এন্ড পয়েন্ট নেই, মানে আমি এন্ড পয়েন্ট তো খুঁজেই পাবো না, এ তো কোনো জায়গাতেই শেষ হবে না, ও ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে দুই দিকে। তাহলে এর এন্ড পয়েন্ট কি? এন্ড পয়েন্ট নেই, এন্ড পয়েন্ট জিরো, এন্ড পয়েন্ট একদমই নেই। বুঝেছো?
আচ্ছা এন্ড পয়েন্ট নেই, এবার কথা বলছি আমি এর লেন্থ কথা বলছি। এন্ড পয়েন্টকে বাংলায় বলছি, বাংলায় হচ্ছে প্রান্ত বিন্দু। আমরা বাংলা আর ইংলিশ দুটো পাশাপাশি করব। তার আগেও তোমাদের একটুখানি জেনে নি, তোমাদের ইংলিশ আর বাংলা যদি ইংলিশও করায় আর বাংলাতেও করার পাশাপাশি করাচ্ছি দুটোকেই, কোনো অসুবিধা তো নেই? না শুধু বাংলায় করাবো সেটা বলছি, না শুধু ইংলিশে করাবো, কোনটা করাবো? সে দুটোতেই করান। দুটোতেই করাবো, আচ্ছা ওকে। যেটা আমি মেথডটা নিয়েছি দুটোতেই করাচ্ছি আগে থেকে, ওকে দুটোতেই করাবো। ঠিক আছে, এবার কথা হলো এর কোনো প্রান্ত বিন্দু নেই, প্রান্ত বিন্দু 0। এবার কথা হচ্ছে এর কি কোনো লেন্থ আছে? লেন্থ আছে? এই যে লাইনটা আমরা ড্র করেছি, লাইনটার কোনো লেন্থ আছে? লেন্থ বলতে কি দৈর্ঘ্য। এর কি কোনো দৈর্ঘ্য আছে? কি মনে হচ্ছে তোমাদেরকে, এর কোনো দৈর্ঘ্য আছে? হ্যাঁ স্যার, দৈর্ঘ্য আছে। আচ্ছা দৈর্ঘ্য আছে, ভেরি গুড। এতে তো অবশ্যই দৈর্ঘ্য আছে, যেহেতু আমরা কি এটাকে টেপ দিয়ে মেজার করতে পারবো। কিন্তু কোশ্চেন হচ্ছে এর দৈর্ঘ্যটা কি? এর দৈর্ঘ্যটা সসীম দৈর্ঘ্য না অসীম দৈর্ঘ্য? মানে অসীম। ফাইনাইট, ফাইনাইট না ইনফাইনাইট? তো এখানে কথা হচ্ছে হ্যাঁ একদমই অসীম, ইনফাইনাইট। মানে কি এর দৈর্ঘ্য কতটা কোথায় শেষ হচ্ছে তাই তো আমি জানি না। তো এর দৈর্ঘ্যটা হচ্ছে ইনফাইনাইট, অসীম দৈর্ঘ্য। তাহলে এর কোনো রকমের ফাইনাইট লেন্থ নেই। আমি বলছি এর এন্ড পয়েন্ট নেই, এর ফাইনাইট লেন্থ নেই, তাহলে এন্ড পয়েন্টও নেই, ফাইনাইট লেন্থ নেই। এইরকম একটা চিত্র, যে চিত্রটা একদম সোজা ভাবে যাচ্ছে, তো সেই চিত্রটাই হচ্ছে একটা রেখা বা একটা লাইন। তো আমি লাইন সম্পর্কে জানলাম, লাইন সম্পর্কে আমার এখানেই জানা হলো। তো দেখো এখানে কি আছে, সমতলে অবস্থিত, যেটা উভয় দিকে চলে যায়, অসীম পর্যন্ত বর্ধিত হয়ে যায়। তো এই ধরনের চিত্র কি বলা হচ্ছে? এই ধরনের চিত্র হচ্ছে রেখা। আচ্ছা রেখা দুই ধরনের হতে পারে, একটা সরল রেখা হতে পারে, যেটা তো আমরা জানলাম সরল রেখা সম্বন্ধে, আর একটা আবার বক্র রেখা হতে পারে। সরল রেখাকে আমরা ইংরেজিতে বলবো স্ট্রেট লাইন, আর বক্র রেখাকে ইংরেজিতে বলবো কার্ভ লাইন, কার্ভড লাইন। তো সরল রেখা আমরা ওর সমস্ত রকমের বৈশিষ্ট্য পড়লাম, বক্ররেখার এই বৈশিষ্ট্য। তো বক্ররেখাও কি দুই দিকে বেড়ে যেতে থাকবে, মানে এর কোনো এন্ড নাই বক্ররেখারও। আর বক্ররেখার ক্ষেত্রেও সে একই জিনিসই বলবো, বক্ররেখারও কোনো ফাইনাইট লেন্থ নেই, কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, আর কোনো এন্ড পয়েন্টও নেই। ওকে ক্লিয়ার? এখানে আমরা এখন পর্যন্ত কি বুঝলাম? আমরা এখন পর্যন্ত লাইন সম্পর্কে বুঝলাম। লাইনটা আমরা জানলাম দু রকমের লাইন হয়, একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভ লাইন। ওকে ক্লিয়ার? আরেকটু জিনিস বলছি, দেখো কথা হচ্ছে এইরকম ধরনের সোজা যদি রাস্তা হয়ে যায়, সোজা রাস্তাতে কোনো একজন বাইক নিয়ে যাচ্ছে, চলো বাইকের ছবি ড্র করছি না, সময় লাগবে আসলে। আচ্ছা বাইক নিয়ে যাচ্ছে, যদি ও বাইক নিয়ে যায় বা কোনো গাড়িতেই যায়, তাহলে সোজাই যদি রাস্তাটা থাকে, তাহলে ও কি কোনো গতিপথ চেঞ্জ করছে, মানে দিক চেঞ্জ করছে? কোনো দিক চেঞ্জ হবে ওর যদি ও যায়? না একদমই দিক না চেঞ্জ হবে না। কিন্তু যদি ও বাঁকা রাস্তা দিয়ে যায়, বাঁকা রাস্তা গিয়ে কি ওর কন্টিনিউয়াসলি দিকটা চেঞ্জ হবে, একবার এই দিকে যাচ্ছিল তো একবার এই নিচের দিকে যাবে, একবার আবার ওপর দিকে দিক যাবে, তো ওর গতিপথটা চেঞ্জ হবে। তাহলে মেন কথা বলা হচ্ছে যেই ধরনের রেখা, যেই ধরনের লাইন ওর গতিপথ চেঞ্জ করে না, ওর গতিপথ চেঞ্জ করে না, সেটাই কি, সেটাই একটা স্ট্রেট লাইন, সেটাই হচ্ছে কি স্ট্রেট লাইন। আর যে গতিপথ চেঞ্জ করবে, যে গতিপথ চেঞ্জ করবে সে কি, সে হচ্ছে কার্ভড লাইন। ওকে, তাহলে যে উভয় দিকে কোন রেখাকে উভয় দিকে তার গতিপথ পরিবর্তন করে যদি বর্ধিত করা হয়, গতিপথ পরিবর্তন করে যদি দুই দিকে বৃদ্ধি করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে কি বক্ররেখা। আর গতিপথ না পরিবর্তন করে যদি দুই দিকে বৃদ্ধি করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে সরল রেখা। ক্লিয়ার হলো না? হলো না? তো আমরা এখানে সরল রেখার বক্ররেখার মধ্যে পার্থক্য কি জানলাম, একটার গতিপথ চেঞ্জ হবে আর একটার গতিপথ চেঞ্জ হবে না, কিন্তু দুটোই কি, দুটোই হচ্ছে অসীম পর্যন্ত যাবে, আর দুটোরই কোনো এন্ড পয়েন্ট থাকবে না। তাহলে আমি দুটো সিমিলারিটি বললাম আর একটা ডিসিমিলারিটি বললাম, আর একটা পার্থক্য বললাম। ক্লিয়ার এখানে? কোনো ডাউট?
আমরা দেখেছিলাম এই যে লাইন, এটা হচ্ছে স্ট্রেট লাইন একটা। আচ্ছা, এই লাইনের উপর আমি যদি দুটো পয়েন্ট নিই, একটা পয়েন্ট একটা পয়েন্ট, আমি পয়েন্ট নিলাম, এবার এই লাইনটাকে আমি কেটে দিলাম, মানে এ বিন্দুতে আর এই বি বিন্দুতে কেটে নিলাম, কেটে নিয়ে আমি কেমন ধরনের একটা চিত্র পাবো, একটা এ আর এই বি পেলাম। দেখো, এই যে লাইন থেকে আমি একটা অংশ কেটে নিচ্ছি, আমি একটা সেগমেন্ট কেটে নিচ্ছি, তখন এটাকে বলা হবে ওই ওই ওপরের লাইনটা লাইন সেগমেন্ট। কি বলা হবে? লাইন সেগমেন্ট। এবার এখানে ভালো করে লক্ষ্য করো, লাইনের কি কোনো এন্ড পয়েন্ট ছিল? লাইনের কি কোনো এন্ড পয়েন্ট ছিল? বলো। না স্যার। লাইনের কোনো এন্ড পয়েন্ট ছিল না। অনেকেই কমেন্ট করছে নো স্যার, নো ছিল না। ওকে, তাহলে কি এখানে লাইনের কোনো এন্ড পয়েন্ট ছিল না, এর এন্ড পয়েন্ট 0। কিন্তু এখানে আমি লাইন সেগমেন্টের দেখি, লাইন সেগমেন্টের এন্ড পয়েন্ট আছে। এবার বলে এন্ড পয়েন্টের কটা আছে, কোনটা এন্ড পয়েন্ট? স্যার দুদিক তো হবে। দুই দিকটা এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট বলতে কোনটা? যেখানে শেষ হচ্ছে। শেষ হচ্ছে বলতে আমি কি বলি, একজন ব্যক্তি যদি ধরো এই লাইনটা আছে, বা এটা ধরো একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, একজন ব্যক্তি এই দেওয়াল বরাবর এদিক বরাবর হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে ও বি পয়েন্টের কাছে গিয়ে পৌঁছে গেল, বি পয়েন্টের পর থেকে যদি আরো হেঁটে যায়, তাহলে ও কি দেওয়ালে থাকবে না পড়ে যাবে? তাহলে কি হবে? ও পড়ে যাবে, তাই না? ও দেওয়ালে থাকবে না, একদম পড়ে যাবে। আবার যদি ও এই দিক বরাবর হাঁটে, মানে কি এই দিকে মুখ করে হাঁটে, এইদিকে মুখ করে হাঁটে, এ পয়েন্টের কাছে এসে, এ পয়েন্টের কাছে এসে যদি আবারও হাঁটতে কন্টিনিউ করে হাঁটা, তাহলে আবারও পড়ে যাবে। মেন কথা হচ্ছে কোন জায়গাতে এসে পড়ে যাচ্ছে, এন্ড পয়েন্টে এসে পড়ে যাচ্ছে, তাই না? ওইটা যদি দেওয়াল ভাবি আমরা, তাহলে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি, লাইন সেগমেন্টের দুটো এন্ড পয়েন্ট। আচ্ছা, এখানে যে লেন্থটা আমরা বলেছিলাম লাইনের, লাইনের কি কোনো ফাইনাইট লেন্থ আছে না ইনফাইনাইট লেন্থ? লাইনের ইনফাইনাইট লেন্থ মানে অসীম দূরত্ব পর্যন্ত যায়। কিন্তু লাইন সেগমেন্টটা কি? লাইন সেগমেন্টটা দেখো, আমি একটা স্কেল নিলাম, ছোট্ট একটা স্কেল নিয়ে যদি মাপি, এটাকে মেজার করি, আমরা এক্স্যাক্টলি বলে দিতে পারবো এর কতটা লেন্থ হচ্ছে। বা স্কেলের থেকে বড় হলে আমরা মেজারিং টেপ নেব, মেজারিং টেপ নিয়ে মেপে দিতে পারবো এর কতটা বড়, কতটা লেন্থ হচ্ছে। তাহলে লাইন সেগমেন্টের লেন্থটা ফাইনাইট, সসীম। ওকে, ক্লিয়ার? এনি ডাউট এখানে? তাহলে এক্ষেত্রে আমরা লিখি লাইন সেগমেন্টের প্রান্তবিন্দু কটা? প্রান্তবিন্দু দুটো। আচ্ছা, এর দৈর্ঘ্য কি? এর দৈর্ঘ্য আমরা বলতে পারি সীমিত বলতে পারি, বা সসীম বলতে পারি। ওকে, আচ্ছা, এবার যে আমি এই লাইনটা নিলাম, ধরো লাইনটা এ আর বি, এই লাইনটাকে লিখবো কিভাবে? সরি, এটা লাইন সেগমেন্ট, লাইন নয়, লাইন সেগমেন্ট। আচ্ছা, লাইন সেগমেন্টটাকে কিভাবে লিখবো, আর লাইন আগেটা ছিল সেই লাইনটাকে কিভাবে লিখবো? এখানে আমরা বলছি, দেখো, এখানে আমরা এই যে লাইনটা আছে, লাইনটাকে যদি আমরা লিখতে যাই, যে এদিকে ডিনোট করতে যাই, তাহলে এর নাম দেবো কিভাবে? এ বি লিখবো। আবার এখানে দেখো, যে লাইন সেগমেন্টকেও যদি আমি লিখতে যাই, লাইন সেগমেন্টকেও আমি এবি বলবো। কিন্তু কিভাবে বুঝবো যে কোনটা, এই যে এই এবি দিয়ে আর এই এবি দিয়ে আমি কোনটাকে লাইন সেগমেন্ট বলছি আর কোনটাকে লাইন বলছি, আমি বুঝতে পারছি না। পাচ্ছি কি? আরো আমি ক্লিয়ারলি ভাবে বলছি, যে আমি একটা লাইন নিলাম, সেই লাইনের এবি হচ্ছে, আর একটা লাইন সেগমেন্ট নিলাম, লাইনটাও এবি হচ্ছে, ঠিক আছে? তাহলে এদের নাম করা হয় কিভাবে? একটা এবি আর একটাও এবি। দেখো, এটা লাইন সেগমেন্ট, কিন্তু এটা লাইন, একটা লাইন সেগমেন্ট, একটা লাইন, দুটোকেই এবি বলা হচ্ছে। আমি শুধুমাত্র যদি এবি বললাম, এবি এবি, এটা লাইন না লাইন সেগমেন্ট, আমি এবিটা দেখে বুঝতে পারছি না। পারছি না। তো তখন আমি এখানে একটা স্পেশাল নোটেশন ইউজ করব। লাইনের জন্য মাথায় এই যে এইরকম লাইনের চিহ্ন দেব,
লাইন সেগমেন্টের জন্য মাথায় আমরা কি শুধুমাত্র যে লাইন সেগমেন্টের চিহ্ন এটা দেবো, মানে কি লাইনের জন্য দুই পাশে অ্যারো থাকবে মাথাতে, আর লাইন সেগমেন্টের জন্য মানে রেখাংশের জন্য কি থাকবে না, মাথায় দুই পাশে দুটো অ্যারো থাকবে না। আবার যেমন আমি বললাম কেউ একজন ব্যক্তি এ থেকে শুরু করে বি পর্যন্ত নাম দিতে পারে এ বি, কেউ যদি ব্যক্তি বলে বি থেকে শুরু করে আমি এ পর্যন্ত যাব, তাহলে সে নাম দিতে পারে বি এ নাম দিতে পারে। তাহলে এ বি বি এ দুই দিক থেকে নাম দেওয়া যায়, এ থেকেও নাম দেওয়া যায়, বি থেকেও নাম দেওয়া যায়, তেমনি এটাকেও বি এ বলা যায়। তাহলে আমি লাইনকে বা লাইন সেগমেন্টকে কিভাবে নামকরণ করব, কিভাবে ডিনোট করব, এদের নোটেশন কেমন সেটা আমরা বুঝলাম। এখানে কারো ডাউট? কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে। ওকে, চলো নেক্সট। এবার আমরা জানবো রশ্মি সম্বন্ধে। রশ্মি সম্বন্ধে আমরা দেখি, আমরা যদি টর্চ লাইট নিয়ে এটা টর্চ লাইট নিলাম, টর্চ লাইট থেকে আমি বললাম লাইট অন করব, তাহলে একটা রশ্মি বা অনেক কটা রশ্মি গুচ্ছ কি হয়ে যায়, বেরিয়ে চলে যায়, অনেক কটা রশ্মি গুচ্ছ কি চলে যায়, এরকম ভাবে বিচ্ছিন্ন হয়ে চলে যায়। আসলে রশ্মিগুচ্ছ দেখো এদিকে অ্যারো দিচ্ছি, মানে রশ্মিগুচ্ছ গুলো কোথাও গিয়ে এন্ড হয় না, এন্ড হয় কি, ওরা কি অসীম দূরত্ব পর্যন্ত চলে যায়। লাইটের আর অসীম দূরত্ব পর্যন্ত যায় না? হ্যাঁ, একদমই অসীম দূরত্ব পর্যন্ত যাবে। আমরা কি করে বলবো যে এটা অসীম দূরত্ব পর্যন্ত যাবে? তার কারণ এই যে আমরা টর্চ লাইটটা মারছি সেটা আমরা পৃথিবীর ভিতরে বাতাসের মধ্যে মারছি, আর সেটা কোনো একটা দেওয়ালে বা কোথাও গিয়ে যদি টাচ করে তাহলে দেওয়ালে গিয়ে থেমে যায়। কিন্তু যদি কোনো বাধা না থাকে, বাধাহীন ভাবে আলোকে ছেড়ে দেওয়া হয়, আলো অসীম দূরত্ব পর্যন্ত যাবে, কিন্তু আমার এই অসীম দূরত্বের কথাটা এখন জানার দরকার নাই, কারণ ওটা ফিজিক্সের ব্যাপার। আমার এখানে যেটা জানার দরকার আছে, এই লাইনটা, এই যে আলোটা বেরোচ্ছে, আলোটার গতিপথটা কেমন দেখতে গেলে এখান থেকে স্টার্ট হচ্ছে আরো চলছে এরকম ভাবে। দেখো মানে কি একদিকে স্টার্ট হয়েছে আর একদিকে এর কোনো এন্ড নাই, এটাকে বলা হচ্ছে রে বা রশ্মি। তাহলে রশ্মির দেখো কি একদিকে শুরু হচ্ছে আর একদিকে শেষ হবে না, মানে ও একদম চলতেই থাকবে। তাহলে এখানে কথা হচ্ছে এর কি কোনো এন্ড পয়েন্ট আছে? না, নেই। এখানেই হচ্ছে একটা মজার ব্যাপার আছে। আর কথা হচ্ছে এর কি কোনো লেন্থ আছে? আর লেন্থ, হ্যাঁ লেন্থ আছে এখানে বলবো, কিন্তু লেন্থটা ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে, সেটা হচ্ছে কোশ্চেন এখানে। আচ্ছা, আমি এটার নাম দিই তাহলে, এটা এ, আর এখানে দিলাম একটা বি পয়েন্ট, আর আরো চলতে থাকবে। আচ্ছা, এর এন্ড পয়েন্ট কি আছে? কোশ্চেন হচ্ছে এটাই। হ্যাঁ, এর এন্ড পয়েন্ট আছে, কিন্তু এন্ড পয়েন্ট আবার কটা আছে? এন্ড পয়েন্টের একটা আছে। এন্ড পয়েন্ট কটা আছে? একটা আছে। এবার আমি বললাম, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে করো যে একটা দেওয়ালের উপর একজন ব্যক্তি হাঁটছে, তাহলে এন্ড পয়েন্ট কোনটাকে বললাম? হাঁটতে হাঁটতে যেই জায়গাতে কেউ পড়ে যাবে সেটাই হচ্ছে এন্ড পয়েন্ট। আমি যদি বলি এই ব্যক্তিটা, একজন ব্যক্তি হাঁটছে, এই বরাবর যদি হাঁটে, তাহলে এই দিকে কি কোনো এন্ড পয়েন্ট হবে? বলো, এনি এন্ড পয়েন্ট ইজ দেয়ার? না। কোনো রকমের এন্ড পয়েন্ট নেই যদি ওইদিকে হাঁটেও। কিন্তু যদি এই ব্যক্তিটা ওইদিকে না হেঁটে যদি এই দিকে হাঁটে, তাহলে শেষ পর্যন্ত এ পয়েন্টে এসে ওর নিচের দিকে পড়ে যাবে কি যাবে না? হ্যাঁ, পড়ে যাবে। পড়ে যাবে। তার মানে কি এখানে এন্ড পয়েন্ট কোনটা? যেটা স্টার্টিং পয়েন্ট, দ্যাট ইজ দ্য এন্ড পয়েন্ট। বুঝতে পারলে না? ক্লিয়ার হলো না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো তাহলে এটা হচ্ছে কি প্রান্ত বিন্দু, যে রশ্মির ক্ষেত্রে প্রান্ত বিন্দু কটা? রশ্মি রে এর ক্ষেত্রে প্রান্ত বিন্দু একটা। আর এর লেন্থটা কি? এর লেন্থ দেখো ফাইনাইট না ইনফাইনাইট, কোশ্চেনটা সেখানে। এর লেন্থ কেমন? এর তো একটা প্রান্ত বিন্দু আছে, তাহলে এর লেন্থটা ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে? অসীম হবে। অসীম হবে। একদিকে শেষ না হলে আরেকদিকে তো শেষ হচ্ছে না, আরেকদিকে তো বাড়তেই চলে যাচ্ছে, তাহলে এর ইনফাইনাইট লেন্থ হবে। ভেরি গুড, প্রত্যেকে, অনেকে দেখছি কমেন্ট করছে এখানে অনেকে কমেন্ট করেছে ইনফাইনাইট। বলিজা খানাম বলেছে ইনফাইনাইট, বা ভেরি গুড।
আচ্ছা, বাকিরা যারা আছে বাকিরাও কমেন্ট করবে, বাকিরাও আনসার করো। আমি জানছি তোমরা জানছো সবটাই, বিকজ এটা একটা বেসিক জিনিসে অনেকেরই নলেজ আছে বেসিক জিনিস সম্বন্ধে, কিন্তু বেসিক জিনিসের কিছু ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলোকে আমাদের ভালো রকম ভাবে রিক্যাপ করার দরকার আছে। ওকে, আর যেটা আমরা রিক্যাপ করছি। ওকে চলো, তার এর ফাইনাইট লেন্থ হবে না, এর ইনফাইনাইট লেন্থ হবে। আমরা রশ্মি সম্পর্কে বুঝলাম, এবার এটাকে আমরা নাম কিভাবে দেব? আমি নাম কিভাবে দেব? আমি একটা লাইনকে আমি নাম কিভাবে দিতে পেরেছিলাম? এবি দিয়েছিলাম, মাথায় দিয়েছিলাম এইরকম করে এবি। কিন্তু আমি একটা রেকে কিভাবে নামকরণ করব? আমি রেকে এবি বলতে পারি, কিন্তু কোশ্চেন হচ্ছে রেকে আমি এবি বললাম আর মাথায় রে এর চিহ্ন দিলাম, রে মানে এটা, আমি এটা কি বিয়ে বলতে পারি? বিয়ে বলতে পারি এটাকে? কি মনে হচ্ছে তোমার, কি বিয়ে বলা যাবে একে? না। না, একে বিয়ে বলা যাবে না, বিকজ এটা বি থেকে তো স্টার্ট হচ্ছে না, এরকম ভাবে বিয়ে বলা যাবে না। এটাকে রশ্মিকে শুধুমাত্র একটা রকম ভাবে ডিনোট করা যাবে, শুধু যেটা থেকে স্টার্ট হচ্ছে আর যেদিক পর্যন্ত যাচ্ছে। ওকে, তো সেরকম ভাবেই ডিনোট করা যাবে রশ্মিকে। ক্লিয়ার? কোনো ডাউট? ওকে চলো নেক্সট। আচ্ছা, এখন পর্যন্ত আমরা কি জানলাম? বিন্দু সম্পর্কে জানলাম, আমরা লাইন সম্পর্কে জানলাম। লাইনটা দুই রকমের হয়, একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভ লাইন, একটা সরল রেখা একটা বক্ররেখা। আমরা সেখান থেকে সরল রেখার পোর্শন থেকে আমরা শিখেছি যে রেখাংশ কি, মানে লাইন সেগমেন্ট কি। সরল রেখাকে কেটে নিলে একটা পার্টকে, সেটা আমরা লাইন সেগমেন্ট পেয়ে যাই। তারপরে আমরা দেখলাম রশ্মি সম্পর্কে জানলাম। এই যে আইডিয়াগুলো আমরা এতটা পর্যন্ত শিখলাম। এবার আমরা চলো নেক্সট আমরা দেখব যে সরল রেখা সম্পর্কে তো আমরা শিখেছি, রেখা সম্পর্কে যেটা শিখেছি, রেখা যদি একটা হয় একটার ওর কি রকম হবে না হবে সেটা জানলাম। কিন্তু যদি দুটো রেখা হয়, দুটো রেখা হলে দুটো কন্ডিশন হতে পারে। হয় ওরা দুটো রেখা একে অপরকে কখনো টাচ করবে না, আর না হলে ওরা একে অপরকে টাচ করবেই কখনো কখনো। হয় ওরা টাচ করবে না, আর না হলে ওরা টাচ করবে। যখন ওরা টাচ করছে না, মানে কখনোই টাচ করবে না, সেই রকম জিনিসটা কি? সেই রকম জিনিসটা হচ্ছে এই জিনিসটা। কেমন জিনিসটা এটা? দেখো এখানে লক্ষ্য করো, এই যে লাইন দুটো আমরা ড্র করেছি, লাইন দুটোর মাঝে যে ডিফারেন্সটা আছে, এর মাঝে যে ডিস্টেন্সটা আছে, ডিস্টেন্সটা অলওয়েজ সেম। আমি বললাম এখানকার ডিস্টেন্সটা ডি, তাহলে এখানকার ডিস্টেন্সটা ডি। মানে আমি যদি একটু সাধারণ ভাষায় বলে থাকি, একটু মজা করে বলে থাকি, দুই বন্ধু ছিল, দুই বন্ধুর ভিতরে হঠাৎ করে ঝগড়া হয়ে গেল। ঝগড়া হয়ে যাওয়ার পর দুই বন্ধু দুজনকে বললো যে আমার কাছ থেকে তোর জন্য ডিস্টেন্সটা 2 মিটারের থাকে। বলে 2 মিটারের থাকে। 2 মিটারে কোথায় কোথায় থাকবে? স্কুলে যা 2 মিটার, বা অন্য কোথাও বেড়াতে যা 2 মিটার, নিউ ইয়র্ক যাওয়া, যেখানে খুশি যা, আমি যদি চাঁদেও চলে যাই আমার কাছাকাছি আসবে না, ডিস্টেন্স যেন অলওয়েজ 2 মিটার থাকে। তাহলে সেই ক্ষেত্রে দুই বন্ধু যদি ঝগড়া হয়ে যায়, সেই ক্ষেত্রে ওদের মধ্যে যে ডিফারেন্সটা অলওয়েজ সেম থাকবে, অলওয়েজ সেম। সেই ক্ষেত্রে সেই দুটো লাইনকে আমরা কি বলবো? সেই দুটো লাইনকে বলবো সমান্তরাল সরলরেখা, বা ইংরেজিতে বলবো আমরা প্যারালাল লাইন। প্যারালাল লাইন যদি হয়, এরা কখনোই একে অপরকে ছেদ করবে না, আর এদের মধ্যে ডিস্টেন্স অলওয়েজ সেম থাকবে। আর এখানে এই দুটো ধর্ম সম্পর্কে লেখা হয়েছে। কিন্তু যদি লাইন দুটো ছেদ করে যায়, তখন ওদেরকে কি নাম দেওয়া যেতে পারে? ওদেরকে ইন্টারসেক্টিং লাইন নাম দেওয়া যেতে পারে। ইন্টারসেক্টিং লাইন। ওকে, ক্লিয়ার? এখানে আমরা সমান্তরাল সরলরেখা দেখলাম, ইন্টারসেক্টিং লাইন যেটা আমরা কথা বললাম, যেটা ছেদ করবে আর এটা ছেদ করবে না, এটা ছেদ করলো। ইন্টারসেক্টিং লাইনকে বাংলায় বলা হচ্ছে পরস্পর ছেদী সরলরেখা। যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে, দুটো সরলরেখা যখন কখনোই ছেদ করবে না, তখন হবে কি? সমান্তরাল। আর যদি ছেদ করে তাহলে পরস্পর ছেদী সরলরেখা। ওকে, ক্লিয়ার? এনি ডাউট? ওকে, এরপর আমরা কি দেখবো? আমরা দেখলাম একটা বিন্দু দিয়ে অনেক কটা যখন সরলরেখা চলে গেল, একটা বিন্দু দিয়ে অনেক কটা সরলরেখা চলে গেল,
তখন এই যে সরলরেখার গুচ্ছকে কি বলা হবে? সমবিন্দু সরলরেখা। মানে একটা বিন্দুর উপর দিয়ে অনেক সরলরেখা যাচ্ছে, তখন তাকে বলা হবে সমবিন্দু সরলরেখা। ইংরেজিতে বলা হয় কনকারেন্ট লাইন। কনকারেন্ট লাইন, যেমন এই লাইনটা আমি নাম দিলাম এবি। লাইন বলতে দুদিকে অ্যারো থাকবে সবটাই, এটাও অ্যারো থাকবে। চলো নাম দাও সিডি, একটা নাম দিলাম, এটাও অ্যারো, এফ নাম দাও। তারপরে নাম দাও জি, এইচ নাম দিই, তারপর আই জে নাম দিলাম। বাস, এরকম ভাবে কি অনেক কটা লাইন একটা বিন্দুতে ছেদ করলে সেটা বলা হয় কি? কনকারেন্ট লাইন। কনকারেন্ট লাইন, সমবিন্দু সরলরেখা। এরকম ভাবে কতটা লাইন হতে পারে, কতটা লাইন একে অপরকে ছেদ করতে পারে একটা সমবিন্দু সরলরেখাতে? এখানে কি নাম্বার অফ লাইন কতটা হবে? কতটা হতে পারে ম্যাক্সিমাম? কি মনে হচ্ছে ম্যাক্সিমাম কতটা হবে? অসংখ্য। অসংখ্য হবে। সো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হবে অসংখ্য, ইনফাইনাইটটা হবে, একদম অনেকটা হবে, অসংখ্য সরলরেখা। ওকে, আচ্ছা এরপরে আমরা দেখি, সমবিন্দু তো আমরা জানলাম, এবার আমরা দেখব যে একটা সরলরেখা আছে, একটা সরলরেখার উপরে যদি আমি বিন্দু নিই। আচ্ছা বিন্দু, একটা সরলরেখার উপর আমি একটা বিন্দু নিতে পারি, দুটো নিতে পারি, তিনটে নিতে পারি। একটা সরলরেখার উপর তো অসংখ্য বিন্দু থাকে, কোটি কোটিটা বিন্দু থাকে, ইনফাইনাইটটা বিন্দু থাকে। তো এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো সরলরেখার উপরে, মানে একটি সরলরেখার উপরে অনেক কটা বিন্দু নিলে সেই বিন্দুগুলিকে বলা হয় কি? সেই বিন্দুগুলো হয় সমরেখ বিন্দু বলা হয়। এখানে যেমন এ বি সি ডি ই এফ, মানে এ বি সি ডি থেকে এফ পর্যন্ত, এরা কি? এরা হচ্ছে সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু, মানে একই রেখার উপরে আছে, তার জন্য সমরেখ বিন্দু বলা হয়। কোলিনিয়ার, আচ্ছা কোলিনিয়ার লাইন নয়, এটা কোলিনিয়ার পয়েন্টস, এটা একটু ভুল আছে, কোলিনিয়ার পয়েন্টস। ওকে, ক্লিয়ার হলো? বুঝতে পারলে? এবার কথা হচ্ছে, আমি তিনটে বিন্দু নিলাম। আচ্ছা তিনটে বিন্দু নিলাম, তিনটে বিন্দু নিয়ে আমরা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারি। আচ্ছা এখানে এ বি সি, এই যে এই ডায়াগ্রামে এ বি সি, এরা কি সমরেখ? কি মনে হচ্ছে, এরা সমরেখ? না, সমরেখ নয়। এরা সমরেখ নয়, তার কারণ কি? এরা সমরেখ নয়, এরা হচ্ছে কি একটা রেখার উপরে থাকতে হবে, কিন্তু এবিসি তিনটেই একটা রেখার উপরে নাই। কিন্তু আমি যে কোনো দুটো নিই, যে কোনো দুটো বলতে ধরো এখানে এ বি নিলাম, এ বি সমরেখ, এ বি সমরেখ, বা দেখো সি এ সমরেখ, বা বি সি সমরেখ, তাই না? তাহলে এখানে আমরা সমরেখ কি আর অসমরেখ কি সেটা আমরা, আচ্ছা অসমরেখ আমরা বলবো। সমরেখ যদি হয়, যদি একই লাইনের উপরে থাকে সেটাকে আমরা সমরেখ বললাম, আর যদি একই লাইনের উপর না থাকে সেই টার্মটাকে আমরা বলবো অসমরেখ। টার্মটাকে লিখে রাখো, এটা সমরেখ নয় লিখেছি, এটাকে বলা হবে অসমরেখ। অসমরেখ বলা হয় ইংরেজি বলা হয় নন কোলিনিয়ার, নন কোলিনিয়ার পয়েন্টস। ওকে, তাহলে আমরা এখনো পর্যন্ত কি কি টার্ম জানলাম? এখনো পর্যন্ত আরো দুটো টার্ম জানলাম, যে দুটো টার্মে আমরা জানলাম যে পরস্পর ছেদী সরলরেখা, সমান্তরাল সরলরেখা, আর তারপরে সমবিন্দু জানলাম, আর সমবিন্দু সরলরেখা জানলাম, আর সমরেখ বিন্দু জানলাম। ক্লিয়ার? যতটা পর্যন্ত এখনো পর্যন্ত হলো সব কনসেপ্ট গুলো ক্লিয়ার? এখানে পর্যন্ত কারো ডাউট আছে? যখনই কোনো ডাউট থাকবে অবশ্যই প্রত্যেকে জিজ্ঞেস করবে, বিকজ নো ডাউট শুড বি লেফট। নেক্সট, আচ্ছা ভেদক বা ছেদক, যে কোনো দুটো সরল রেখা নিলাম, যে কোনো দুটো সরলরেখা নিলাম, ধরো এরকম দুটো সরলরেখা। এই দুটো সরলরেখা এরা এখন একে অপরকে ছেদ করছে না, কিন্তু যে কোনো দুটো সরলরেখাকে আর একটা থার্ড সরলরেখা, তৃতীয় নম্বর সরলরেখা এসে যদি ছেদ করে, তৃতীয় নম্বর সরলরেখা এসে যদি ছেদ করে, তাহলে এই যে তৃতীয় নম্বর সরলরেখাটাকে, এটাকে বলা হবে ভেদক বা ছেদক। ভেদক বা ছেদক বলা হবে। আর ইংরেজিতে বলবো ট্রান্সভার্সাল লাইন, ট্রান্সভার্সাল লাইন।
ক্লিয়ার? তাহলে কোনটা ট্রান্সভার্সাল লাইন? ট্রান্সভার্সাল লাইন হচ্ছে এইটা। ওকে, যে কোনো দুটো সরলরেখা, এবার তিনটে হতে পারে, চারটে হতে পারে, পাঁচটা হতে পারে, ওকে এসে যে সব কটাকে ছেদ করছে। যেমন এক্ষেত্রে আমরা বলতে পারি এখানে তিনটে লাইন ছিল বা চারটে লাইন ছিল, এটাকে চারটে লাইনকে যে ছেদ করেছে, তাহলে এই চারটে লাইনের ট্রান্সভার্সাল লাইন মানে ভেদক কি হবে? ভেদক হবে এই লাইনটা। ক্লিয়ার? এনি ডাউট? আচ্ছা, এবার চলো, এবার আমরা এই কনসেপ্ট গুলো জানলাম, কিছু এমসিকিউ এবার করব। কনসেপ্ট গুলো আমরা একটুখানি মনে করি। আমরা মনে করলাম বিন্দু থেকে শুরু করেছি, সরলরেখা জেনেছি, আমরা বক্ররেখা জেনেছি, আমরা দেখছি রেখাংশ লাইন সেগমেন্ট জেনেছি, আমরা রশ্মি সম্বন্ধে জেনেছি, আমরা জেনেছি সমবিন্দু সরলরেখা, তারপরে আমরা জেনেছি সমরেখ বিন্দু, আমরা জেনেছি সমান্তরাল সরলরেখা, আমরা জেনেছি যেগুলো হচ্ছে পরস্পর ছেদী সরলরেখা। এগুলো সমস্ত কিছু সম্পর্কে জানার পর চলো এবার কিছু কোশ্চেন করি। দেখো, কোশ্চেন হচ্ছে নিচের কোনটি উচ্চতা ছাড়াই একটি জ্যামিতিক চিত্র উপস্থাপন করে এবং উভয় দিকে অসীমভাবে প্রসারিত? Which of the following represent a geometric figure with no thickness and extend infinitely in both direction? দুই দিকে একদম ইনফাইনাইট পর্যন্ত, অসীম পর্যন্ত যায়, আর যার কোনো থিকনেস নাই, উচ্চতা নাই। তাহলে সেটা কি হতে পারে? একটি বিন্দু হতে পারে, না সরলরেখা হতে পারে, না রশ্মি হতে পারে, না রেখাংশ হতে পারে? কি হতে পারে? সরলরেখা। সরলরেখা। ভেরি গুড। মানে কি, এখানে আমরা একটা লাইন থেকে বুঝে যাচ্ছি যে উভয় দিকে অসীম ভাবে প্রসারিত, উভয় দিকে অসীম ভাবে প্রসারিত। সেটা কে হতে পারে? একমাত্র সেটা সরল রেখাই হতে পারে। ওকে, তাহলে এটা আনসার হচ্ছে সরল রেখা। ক্লিয়ার প্রত্যেকের? বাকিরা কি কমেন্ট করেছে? বাকিরা অনেকেই বি বলেছে। ভেরি গুড। চলো নেক্সট দেখি। একই সমতলের দুটি লাইন যেগুলি কখনোই মিলিত হয় না, মানে যারা কখনোই মিলিত হবে না, সেগুলি যতই প্রসারিত হোক না কেন তারা মিলিত হবে না। মানে টু লাইনস ইন দ্য সেম প্লেন দ্যাট নেভার মিট রিগার্ডলেস অফ হাউ ফার দে আর এক্সটেন্ডেড, যত দূর পর্যন্ত ওরা বৃদ্ধি পেয়েই যাক না কেন, ওরা কখনোই মিট করবে না। তাকে কি বলা হয়? ছেদকারী সরলরেখা না সমান্তরাল? সমান্তরাল রেখা। অবভিয়াসলি সমান্তরাল। কখনোই ছেদ করবে না, সেটা হচ্ছে সমান্তরাল। আর কমেন্টে কে কে করেছে? বাহ, ভেরি গুড। প্রত্যেকেই কমেন্ট করো, যতজন আছে এখানে প্রত্যেকেই কমেন্ট করো। আচ্ছা, নেক্সট লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট কি? হোয়াট ইজ লাইন সেগমেন্ট? এটা কি একটি সরল পথ যা উভয় দিকে অসীমভাবে প্রসারিত? একটি লাইনের একটি অংশ যার দুটি শেষে বিন্দু রয়েছে। আচ্ছা, একদম ঠিক। তো এখানে আমরা আরেকবার পড়ে নিই। দেখো, উভয় দিকে প্রসারিত যদি হয় তাহলে তো সেটা তো সরল রেখা হবে, তাই না? এটা তো উভয় দিকে যদি অসীম ভাবে যায় সেটা সরল রেখা হবে, এটা তো নয়। আর বলছে দুটি রেখা যা 90 ডিগ্রি কোণে ছেদ করে। দুটি রেখা যদি 90 ডিগ্রি কোণে ছেদ করে এরকম ধরনের হবে, এরা পরস্পর ছেদী সরলরেখা বলতে পারবো বা লম্ব বলতে পারবো। এরা লম্ব আছে একে অপরের উপরে। বলছে একটি রেখা যা অন্য রেখাকে ছেদ করে, তখন এটা পরস্পর ছেদী সরলরেখা হবে। তাহলে কি এগুলোতে একটাই হলো না? এটা হচ্ছে, আমি এগুলোকে সবকটা অপশনকে আমার বলার উদ্দেশ্য যাতে আমরা এগুলো সম্পর্কে বুঝি কোনটা ভুল কেন, ভুলটা ভুল কেন, আর সঠিকটা সঠিক কেন। প্র্যাকটিস করতে গিয়ে আমরা এগুলো বুঝবো, তাহলে আমাদের যে বেসিক আইডিয়াটা সেটা আলো ভালো রকম ভাবে এলাবোরেট হবে, বাড়বে। কারণ এই বাড়াটা খুবই জরুরি। দেখো, একটি লাইনের একটি অংশ যার দুটি শেষ বিন্দু আছে তাকে বলা হয় লাইন সেগমেন্ট। অবভিয়াসলি যার দুটি শেষ বিন্দু আছে, শেষ বিন্দু মানে প্রান্ত বিন্দু, এখানে এন্ড পয়েন্ট আছে, তাকে বলা হচ্ছে লাইন সেগমেন্ট। ওকে, ক্লিয়ার? ওকে, অনেকেই আনসার করেছে। নেক্সট। আচ্ছা, একটি লাইনকে স্বতন্ত্রভাবে সংজ্ঞায়িত করার জন্য কয়টি পয়েন্ট প্রয়োজন? মানে একটি লাইনকে আমরা ড্র করতে গেলে কটি পয়েন্ট আমার মিনিমাম দরকার হতে পারে? কটি পয়েন্ট দরকার হতে পারে? একটি, দুটি, না তিনটি? অবভিয়াসলি মিনিমাম দুটি পয়েন্ট হলেই হবে, একটি লাইন আমরা পেয়ে যেতে পারি, তাই না? এই দুটো লাইন পয়েন্টকে আমরা জয়েন করে দিলে একটা লাইন পেয়ে যাব। স্যার আমার একটা কোশ্চেন ছিল, এখন করবো? হ্যাঁ, কোশ্চেন করো। এই একটা সরলরেখায় কতগুলো বিন্দু থাকতে পারে? অসংখ্য হবে না এটা? হ্যাঁ, একটা সরলরেখা অসংখ্য বিন্দু থাকতে পারে। তো এই সরলরেখাটা আমি নিলাম,
তাহলে একটা বিন্দু, দুটো বিন্দু, তিনটে বিন্দু। আসলে যদি আমি বিন্দু নিয়েও ড্র করি, দেখো এই বিন্দুগুলোকে ডট 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 দিই, আর এই যে মাঝে গ্যাপ গুলো সেগুলোকে যদি পূর্ণ করি, তার মানে কি আসলে বিন্দু 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 মিলেই তো একটা সরলরেখা হয়েছে। একটা সরলরেখার উপর একটা বিন্দু অসংখ্য হবে, অবভিয়াসলি অসংখ্য হবে। তো চলো এই নেক্সট। কোশ্চেনটা দুই অ্যান্সার হলো। আচ্ছা, এখানে কিভাবে দুই অ্যান্সার হলো? হাউ মেনি পয়েন্টস আর নিডেড টু ইউনিকলি ডিফাইন এ লাইন, মানে কি এখানে একটা লাইনকে ডিফাইন করার জন্য ইউনিক ভাবে, যে ইউনিকলি মানে আমি বলছি স্বতন্ত্র ভাবে বা ইউনিকলি ভাবে, এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা, আমি যদি একটা পয়েন্ট নিই, একটা পয়েন্ট নিয়ে আমি লাইন ড্র করতে পারি না। আমি এই পয়েন্টের ওপর দিয়ে একটা লাইন নিয়ে যেতে পারি, কিন্তু আমি এই পয়েন্টটাকে ইউজ করে আমি একটা লাইন ড্র করতে পারি না। আমি যদি দুটো পয়েন্ট নিই, দুটো মিনিমাম পয়েন্ট নিয়ে আমি একটা লাইন ড্র করতে পারবো, কিন্তু যদি আমি একটা পয়েন্ট, যেটা ছিল একটা পয়েন্টের ওপর দিয়ে আমি লাইন ড্র করে দিতে পারবো, সেগুলো অসংখ্য পয়েন্ট হবে। কত পয়েন্ট হবে? অসংখ্য পয়েন্ট হবে। সেই ক্ষেত্রে আমরা কি জেনেছি? সমবিন্দু সরলরেখা জেনেছি। কিন্তু একটা দুটো পয়েন্ট নিয়ে একটা ইউনিকলি ভাবে একটা লাইন ড্র করা যেতে পারে, মিনিমাম দুটো দরকার আছে। সেখানে তিনটেও হতে পারে, চারটেও হতে পারে, পাঁচটা হতে পারে, ছটা হতে পারে। বাস মিনিমাম আমার দুটো পয়েন্ট দরকার আছে, যেটা দিয়ে একটা ইউনিকলি রকম ভাবে আমরা লাইন ড্র করতে পারবো। ওকে, ডাউট এখানে ক্লিয়ার? এনি ডাউট আর? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, আমরা লাইন দিয়ে দেখলাম, লাইনের সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা দুটো লাইন যখন ওরা পরস্পরকে ছেদ করছে, এভাবে ছেদ করছে, ছেদ করে একটা একটা যে জ্যামিতিক চিত্র গঠন করছে, সেই চিত্রটাকে কি বলা হয়েছে? কোণ। সেই চিত্রটাকে বলা হচ্ছে কোণ। আমি যদি কথা বলতে পারি, এটাকে আমি আর একটা রকম ভাবে বলছি, যে একটা পয়েন্ট থেকে যদি দুটো রশ্মি বেরিয়ে যায়, এটাও বলা যেতে পারে একটা পয়েন্ট থেকে যদি দুটো রশ্মি বেরিয়ে যায়, দুটো রশ্মি একটা পয়েন্ট থেকে বেরিয়ে যেই ধরনের জ্যামিতিক চিত্র গঠন করছে, সেটাকে কি বলা যেতে পারে? সেটাকে বলা যেতে পারে একটি কোণ। বা যদি বলে আমি দুটো রশ্মি এক জায়গায় এসে মিলিত হচ্ছে একটা বিন্দুতে, আর ওখানেই শেষ হয়ে যাচ্ছে, আর বাড়ছে না, ওখানেই গিয়ে শেষ, তাহলে সেই জ্যামিতিক চিত্রটাকে আমরা বলবো কোণ। সিম্পলি ভাষায় বলি, দুটো সরলরেখা মিলে যে একটা জ্যামিতিক চিত্র গঠন করে, তাকে বলা হয় কোণ। সেটা রশ্মিও হতে পারে, আমি বললাম রশ্মি একটা নির্গত হতে পারে বা মিলিত হতে পারে। এখানে যেমন রশ্মি কি হয়েছে? নির্গত হয়েছে, বেরিয়ে গেছে। আর এখানে কি? মিলিত হয়েছে। আর এখানে কি এখানে লাইন সেগমেন্ট, রেখাংশ গুলো এসে মিলিত হয়েছে। কোনটা? এই যে সংযোগ বিন্দুতে, যে সংযোগ বিন্দুটা এই সংযোগ বিন্দুতে গঠিত হয়েছে, সেই কোণটা। আমরা কোণ সম্পর্কে তাহলে জানলাম, কোণটা কি সেটা আমরা বুঝলাম। এবার আমরা কোণটাকে কিভাবে লিখবো সেটা দেখছি। এটা আমরা একটা কোণ, এর নাম দিচ্ছি, সব বিন্দুগুলোর নাম দিচ্ছি, এ বি আর সি বিন্দুগুলোর নাম দিলাম। এই কোণটাকে লেখার জন্য আমরা কিভাবে লিখবো? দেখো, যেখানে কোণ হয়েছে যে বিন্দুতে, সেটাই হচ্ছে আসল কথা, সেটাই কোণ। কোন বিন্দুতে কোণ হয়েছে? বি বিন্দুতে কোণ হয়েছে, তাহলে এটা কোণটা হচ্ছে বি কোণ। আচ্ছা, বি কোণ বললাম, এই যে কোণের একটা চিহ্ন থাকে, এটা হচ্ছে কোণের চিহ্ন, এটা হচ্ছে কোণের চিহ্ন। তো এটা কোণের নোটেশন। আর যখন আমি বি লিখলাম, আমি বলছি এটা অ্যাঙ্গেল বি, এটা আমি বলছি কোণ বি, কোণ বি, অ্যাঙ্গেল বি। কিন্তু কথা হচ্ছে, এই যে আমরা এই নোটেশনটা লিখলাম, এটা হচ্ছে শর্টকাট। তাহলে শর্টকাটটা আছে, তাহলে অরিজিনালটা কোনটা? বড়টা কোনটা? বড়টা হচ্ছে আমি যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করব। আমি এ থেকে স্টার্ট করি, এ বি সি কোণ, এটা কোণ এবিসি। বা আমি এখান থেকে স্টার্ট করতে পারি, সি বি এ। লক্ষ্য করো, আমি যে কোনো দিক থেকে স্টার্ট করেছি, কিন্তু দুই জায়গাতে বিটা মাঝে আছে, দুই জায়গাতে বিটা মাঝে আছে। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো যে এই কোণটাকে ডিনোট করা হয়েছে দুই রকম ভাবে, এবিসি, এ বি সি বা সি বি এ। বোথ ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে বিটা মাঝে আছে। তার মানে আমি বলবো যেটা বি কোণকে ডিনোট করা হচ্ছে। ক্লিয়ার এখানে? আমি একটা ত্রিভুজের ক্ষেত্রে বলি,
ত্রিভুজের ক্ষেত্রে বলি, আমি যদি সি কোণটাকে ডিনোট করি তাহলে আমি কিভাবে ডিনোট করব? আমি বলবো এ সি বি, বা এই দিক থেকে বলতে পারি বি সি এ। ক্লিয়ার? কারো ডাউট কোনো? আচ্ছা চলো নেক্সট। আচ্ছা আমরা কোণ সম্পর্কে জানলাম, কোণ জানলাম একটি জ্যামিতিক এমন একটা চিত্র যেখানে কি দুটো রশ্মি বেরিয়ে যাচ্ছে বা দুটো রশ্মি এসে মিলিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কোণ। এবার কোণগুলো মেজারমেন্ট করা হয়। কোণগুলোকে যে মেজারমেন্ট করা হয় সেটা মেজারমেন্টটা হচ্ছে ডিগ্রি দিয়ে। কি দিয়ে মাপা হয়? ডিগ্রি দিয়ে মাপা হয়। সেই ডিগ্রিকে আমরা ডিনোট করি এইরকম ভাবে একটা ছোট্ট গোল দিয়ে, তাই না? তো কোণটা 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়, 0, 1 ডিগ্রি, 2 ডিগ্রি করে এরকম হয়। এই ডিগ্রিটাকে আমরা মাথায় লিখি, সেরকম ভাবে 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আমরা দেখি কোণের ছবি একটা ড্র করছি। আমি যদি বললাম এইরকম ধরনের একটা কোণ, এই ধরনের একটা কোণ সোজাসুজি লম্বালম্বি ভাবে আছে, এই ধরনের কোণটাকে বলা হয় 90 ডিগ্রি কোণ। আসলে এই যে কোণটা, এটা হচ্ছে এখানে 90 ডিগ্রি, আর এই যে পার্টটা এটা হচ্ছে 0 ডিগ্রি। আমি যদি এটাকে আরো ইনক্রিজ করে দিই, মানে কোণটা এরকম ভাবে গিয়ে এটা হয়েছে 90 ডিগ্রি, যদি আমি আরো ইনক্রিজ করে দিই যদি এখানে নিয়ে আসি, তাহলে কোণটার পার্টটা কত? কোণটা হচ্ছে 180 ডিগ্রি। যদি আমি এটাকে আরো ইনক্রিজ করি তাহলে এই দিকে আসবে, এটা 270 ডিগ্রি। আবার এটা আরো এক পাক ঘুরে গেল, এক পাক ঘুরে গিয়ে আবার 0-তে এসে মিললো, মানে কি এটা আবার 360 ডিগ্রি। লক্ষ্য করো এখানে প্রত্যেকটা পার্ট যেগুলো আছে, প্রত্যেকটা পার্ট হচ্ছে এগুলো 90, এটা 90, এটা 90, এটা 90, এটাও 90। এবার কথা হচ্ছে আমি এখানে দেখব যে কোন স্টার্ট হচ্ছে 0 ডিগ্রি থেকে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যেসব কোণগুলো আছে, মানে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি টু 90 ডিগ্রি বা 0 থেকে 90 এর মাঝে যেসব কোণগুলো আছে, সেই সব কোণগুলোকে কি বলা হয়? সেই সব কোণগুলোকে বলা হয় সূক্ষ্ম কোণ। মানে কি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝে সেগুলো সূক্ষ্ম কোণ। আচ্ছা এবার লক্ষ্য করি তাহলে আমি বললাম 0 থেকে 90 ডিগ্রি মাঝে সেগুলো সূক্ষ্ম কোণ। আচ্ছা 30 ডিগ্রি কোণটা, 30 ডিগ্রি কোণ সূক্ষ্ম কোণ হবে? হ্যাঁ হবে। 30 ডিগ্রি কোণ সূক্ষ্ম কোণ হবে। ওকে। আচ্ছা আমি যদি 45 ডিগ্রি বলি সূক্ষ্ম কোণ হবে? হ্যাঁ হবে। 89 ডিগ্রি বলি এটাও সূক্ষ্ম কোণ হবে, তাই না? বা 0 ডিগ্রি বলি, 0 ডিগ্রিও একটা সূক্ষ্ম কোণ হচ্ছে। আচ্ছা এবার কথা হচ্ছে এই যে 90 ডিগ্রি কোণটা, 90 ডিগ্রি কোণটা কি সূক্ষ্ম কোণ হবে? হ্যাঁ হবে। না, 90 ডিগ্রি কোণটা সূক্ষ্ম কোণ হবে না। তখন আমরা বলেছি 0 থেকে 90 এর মাঝে বলেছি, তাহলে এটা 90 ডিগ্রি কোণটা সূক্ষ্ম কোণ নয়। এই যে 90 ডিগ্রি কোণটা, এটাকে বলা হচ্ছে সমকোণ। কি বলা হয়? সমকোণ। এই যে 90 ডিগ্রি, একে আমরা বলবো সমকোণ। কি কোণ বলবো? সমকোণ। সেই রকম ভাবে এই যে 180 ডিগ্রি, এই 180 ডিগ্রিটা লক্ষ্য করো যে 0 থেকে স্টার্ট হয়েছে, এই 0 থেকে স্টার্ট হয়েছে গিয়ে 180 ডিগ্রিতে মিলেছে। মানে কি এই যে লাইন থেকে এখান থেকে স্টার্ট হলো হয়ে আবার এখানে শেষ হলো, মানে একদম সোজা একটা স্ট্রেট লাইন হয়ে গেল না? তাহলে এই 180 ডিগ্রি কোণটাকে, 180 ডিগ্রি কোণটা, এই কোণটাকে বলা হচ্ছে সরল কোণ। একটা সরল রেখা হয়ে যাচ্ছে, তার জন্য একে বলা হচ্ছে সরল রেখা হয়ে যাচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে সরল কোণ। কি কোণ বলা হবে? সরল কোণ। আচ্ছা এবার দেখো এই যে 360 ডিগ্রি কোণটা আছে, 360 ডিগ্রি কোণটাকে এটাকে বলা হচ্ছে সম্পূর্ণ কোণ। মানে এটা একটা গোটা পাক কমপ্লিট করছে, তার জন্য সম্পূর্ণ কোণ বা সমস্ত কোণ বলা হয় বাংলাতে। ওকে। আচ্ছা লক্ষ্য করো আমরা তাহলে এই ছবিতে শুধুমাত্র আমরা জানলাম যে সূক্ষ্ম কোণ কি, সরল কোণ কি, সমকোণ কি, আর সমস্ত কোণ কি, সেগুলো আমরা জানলাম। আবার একটু জিজ্ঞেস করছি, আচ্ছা 90 ডিগ্রি কোণটা, 90 ডিগ্রি কোণটাকে কি কোণ বলা হয়? সমকোণ। সমকোণ। 180 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? সরল কোণ। সরল কোণ বলা হয়।
একটা সমকোণ একটা সরল কোণ। 360 ডিগ্রি কোণকে কি বলা হয়? সম্পূর্ণ কোণ বা সমস্ত কোণ। সম্পূর্ণ কোণ বা সমস্ত কোণ। আচ্ছা, এদের ইংরেজি নামগুলো দেখে নিই। এই যে সমকোণ, সমকোণকে বলা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। সরল কোণ, সরল কোণকে বলা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। আর সমস্ত কোণ এটা বলা হচ্ছে এন্টায়ার অ্যাঙ্গেল। ওকে, এবার দেখো আমরা তো বললাম আগেরটাতে 0 থেকে 90 এর মাঝে থাকলে সেটা হচ্ছে স্থূলকোণ, আর সেটাকে ইংরেজিতে কি বলা হয়েছে? সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল বলা হয়েছে। কি বলা হয়েছে? অ্যাকিউট অ্যাঙ্গেল। কিন্তু সেটা যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, মানে দেখো আমি এই ছবিতে, দেখো ছবিটা একদম মাথায় রাখবে, 0 ডিগ্রি, আর এটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি, আর এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। এবার দেখো এই যে এই মাঝে যে সব কোণগুলো ছিল, এখানে যে সব কোণগুলো ছিল এই মাঝে, তাদেরকে আমি বলেছিলাম সূক্ষ্ম কোণ। ওকে, তাদেরকে আমি সূক্ষ্মকোণ বলেছিলাম। এবার দেখো 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট যেসব কোণগুলো, তাদেরকে বলা হয় স্থূলকোণ। তাদেরকে কি বলা হয়? স্থূলকোণ। যেমন আমি একটা কোণ নিচ্ছি 91 ডিগ্রি, এটা কি সূক্ষ্মকোণ না স্থূলকোণ? স্থূলকোণ। স্থূলকোণ। তাহলে এটা অবটিউস অ্যাঙ্গেল। আচ্ছা, আমি যদি নেই 89 ডিগ্রি, এটা স্থূলকোণ না সূক্ষ্মকোণ? এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল, তাই না? আচ্ছা, আমি যদি 120 ডিগ্রি নিলাম, 120 ডিগ্রি সূক্ষ্মকোণ না স্থূলকোণ? স্থূলকোণ। স্থূলকোণ। ওকে, চলো তাহলে আমরা সূক্ষ্মকোণ স্থূলকোণ সম্পর্কে বুঝে নিয়েছি। আচ্ছা, এখানে রাইট অ্যাঙ্গেল সম্পর্কে আমরা বলে দিয়েছি। রাইট অ্যাঙ্গেল সেটাই হচ্ছে যেটা হচ্ছে 90 ডিগ্রি কোণটা, 90 ডিগ্রি কোণকে রাইট অ্যাঙ্গেল বলা হয়। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল একটা কোণ 90 ডিগ্রি। স্ট্রেট অ্যাঙ্গেল সম্পর্কে আমরা বলে দিয়েছি। স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, যেটা এরকম ভাবে সোজা হয়ে একটা লাইন থাকে, সেটা হচ্ছে একটা স্ট্রেট অ্যাঙ্গেল। আচ্ছা, এবার আমরা জানবো প্রবৃদ্ধ কোণ। আমরা জানলাম যে এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। 0 থেকে 90 এর মাঝে যা আছে তাকে বলা হয় সূক্ষ্মকোণ, তাই না? আর এই 90 থেকে 180 এর মধ্যে যা তাকে কি কোণ বলা হয়? স্থূলকোণ, স্থূলকোণ। তাই না? এবার দেখো 180 থেকে বড় আর 360 এর থেকে ছোট, 180 থেকে বড় আর 360 এর থেকে ছোট যতগুলো কোণ আছে, সমস্ত কোণগুলো বলা হয় প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ, বা দেখো ইংরেজিতে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে আমি যদি বলি 230 ডিগ্রি, কি কোণ? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। এটা 180 থেকে বড়, 380 থেকে 360 থেকে ছোট। আমি যদি বলি 270 ডিগ্রি, প্রবৃদ্ধ কোণ, একই না? ক্লিয়ার তাহলে? এনি ডাউট এখানে? আমরা জানলাম সূক্ষ্মকোণ, জানলাম স্থূলকোণ, জানলাম সূক্ষ্মকোণটা 0 থেকে 90 এর মাঝে, স্থূলকোণটা 90 থেকে 180 এর মাঝে, প্রবৃদ্ধ কোণটা 180 থেকে 360 এর মাঝে। এনি ডাউট? কোনো ডাউট আছে কারো? না স্যার। ওকে, আচ্ছা, তো এবার চলো একটুখানি কথা বলি। জিওমেট্রি কেমন লাগছে তোমাদেরকে? এই চ্যাপ্টারটা তোমাকে কেমন মনে হচ্ছে? সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? অবভিয়াসলি একটু সহজ আছে, না কঠিন লাগছে? কি বলো? বোঝার পর এবার সহজই লাগছে। আচ্ছা, বোঝার পরে সহজই লাগছে। Okay. তো এরকম ভাবে সহজ লাগছে, সহজ অবভিয়াসলি সহজও আছে। তো এরকম সমস্ত চ্যাপ্টারে আমরা কি একদম ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারে, যাতে কারো ডাউট যেন পিছিয়ে না থাকে, সেটা আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে করাবো। তো ফার্স্ট অফ অল আর একটাও জিনিসের কথা তোমাকে
ক্লাসটা কেমন লাগছে, ওভারঅল ক্লাসটা কেমন লাগছে? যে ম্যাথটা আমি যদি পড়ি কেমন মনে হয়, যে আমি শিখতে পারবো মনে হচ্ছে না শিখতে পারবো না মনে হচ্ছে? ম্যাথ পড়ে শিখতে পারা আছে মনে হচ্ছে? অবভিয়াসলি তোমরা বুঝবে। তো ওভারঅল আমরা যেটা এখনো পর্যন্ত শিখলাম সেটা তোমরা ভাবো, তোমরা কমেন্ট করতে পারো যে না, না স্যার ম্যাথস পড়ে আমি শিখতে পারবো মনে হচ্ছে না স্যার, বা একটা ক্লাসে কি বোঝা যায়, আমরা আরো ক্লাস দেখবো। ঠিক আছে, চলো। দেখো, এটা রিফ্লেক্স অ্যাঙ্গেল সম্পর্কে আমরা বুঝলাম, সূক্ষ্ম কোণ জানলাম, স্থূল কোণ জানলাম। এবার আমরা আরো যেসব কোণ সম্পর্কে জানবো সেটা হচ্ছে সন্নিহিত কোণ। তারপরে কিছু পূরক কোণ সম্পর্কে জানবো, সম্পূরক কোণ সম্পর্কে জানবো, পরিপূরক কোণ সম্পর্কে জানবো, বিপ্রতীপ কোণ সম্পর্কে জানবো, মানে কোণের সবটাই জানবো। জানার পর তারপরে কোণ নিয়ে কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো। ওকে, চলো আজকে আমরা এগুলো করি, আজকে আমরা এগুলো কমপ্লিট করি। কি ক্লাস বোরিং লাগছে? কেমন মনে হচ্ছে ক্লাস? ইন্টারেস্টিং মনে হচ্ছে জিওমেট্রি ক্লাস? প্রত্যেকটা জিনিসে আমাদের মেন কথা ভালো লাগাতে হবে। ভালো লাগাতে বলতে কি, জোর করে না, সেটা হচ্ছে কি নিজেদের মন থেকেই ভালো লাগাতে হবে। যখনই ভালো লেগে যাবে একটা কোনো জিনিস, তখন সেটাকে আর কোনো সময় কঠিন মনেই হবে না, সেটাকে ভালো লাগবে করতে সবসময়। তো উদ্দেশ্য, মেন জিনিস উদ্দেশ্য যে তোমাদের যেন ভালো লাগে এই ম্যাথসটা, এটাই মেন উদ্দেশ্য আমার। যদি একবার ভালো লেগে যায় এটা, তাহলে আর আটকাতে কোনো এক্সামই কেউ আটকাতে পারছে না। সে প্রাইমারি টেট কোনো হোক, যত এক্সাম আছে সব হয়ে যাবে যদি একবার ভালো লেগে যায় ম্যাথস। সো টিচার তোমাদের হওয়ার উদ্দেশ্য, তোমাদের উদ্দেশ্য তো এটাও থাকবে যে আমার স্টুডেন্টরাও যেন একদম এমন সহজ রকম ভাবে বুঝে নেয় যাতে কোনো রকম অসুবিধা না থেকে যায়। সরি, একটু জল খেলাম। নেক্সট পার্ট টপিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ বলতে কি বলবো? আচ্ছা, আমরা একটা ছবি ড্র করছি, এই যে এরকম একটা ছবি ড্র করলাম, আবার এখানে একটা কোণ আছে। যে বিন্দুতে কোণ হয়েছে, দেখো আমি জিজ্ঞেস করছি এ বি সি, এখানে কোন বিন্দুতে কোণটা হয়েছে? এ বিন্দু, বি বিন্দু না সি বিন্দু? কোন বিন্দুতে বি কোণটা? বিন্দু। বি বি বিন্দু। বি বি বিন্দু, ভেরি গুড, বি বিন্দু। আচ্ছা, এই যে বি বিন্দুতে যদি আমি আর একটা লাইন ড্র করে নিই, তাহলে এখানে দেখো, এখানে দেখো আর একটা কোণও কিন্তু তৈরি হয়ে গেছে। লক্ষ্য করো যে এখানে একটা কোণ, আবার এখানে একটা কোণ তৈরি হয়েছে। হয়েছে কি হয়নি? তো এখানে দেখো, এই যে এই যে বিন্দুতে কোণটা হয়েছে, তাহলে কি আমি বলছি, আমি বলছি যে একটা এটা কমন পয়েন্ট আছে, কমন পয়েন্ট মানে সাধারণ বিন্দু। কমন পয়েন্ট বাংলায় বলবো সাধারণ বিন্দু। আমি এমনি এটাকে নাম দিচ্ছি না, এটা 1 নম্বর কোণ, এটা 2 নম্বর কোণ। 1 নম্বর কোণের আর 2 নম্বর কোণের একটা সাধারণ বিন্দু আছে, লক্ষ্য, আমি এটাকে ডি নাম দিলাম। আচ্ছা, 1 নম্বর আর 2 নম্বর কোণে একটা সাধারণ বিন্দু আছে, সেই সাধারণ বিন্দুটা কোনটা? সাধারণ বিন্দুটা হচ্ছে ডি, তাই না? আবার দেখো এদের কমন আর্ম আছে, কমন আর্ম আছে, বা কমন সাইডও বলতে পারি, কমন আর্ম বা বাহু, সাধারণ বাহু আছে, সাধারণ বাহু আছে। আচ্ছা, সাধারণ বাহু কোনটা? এই দুটো কোণের 1 নম্বর আর 2 নম্বর কোণের সাধারণ বাহু কোনটা? মাঝে যেটা আছে সেটা নয়, এ মাঝে যেটা সেটা মানে এ বি। এ বি সাধারণ বাহু, বা বি এ বলতে পারো। এ বি হচ্ছে সাধারণ বাহু। এবার আমি একটা কথা বললাম, দুটো জিনিস আমি তোমাদেরকে দেখালাম যে কোন দুটো কোণ যখন ওরা কি, ওরা একটা সাধারণ বিন্দুতে গঠিত হবে, আর ওদের একটা সাধারণ বাহু থাকবে। মেন কথা সাধারণ বিন্দু আর সাধারণ বাহু, কমন পয়েন্ট এন্ড কমন আর্ম যদি থেকে যাবে, তাদেরকে বলা হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ। এখানে 1 এবং 2 নম্বর কোণ, এরা সন্নিহিত কোণ। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না? আমি এবার আরেকটা ছবি ড্র করছি। এই 1 নম্বর কোণ, এটা 2 নম্বর কোণ, এই দুটো কোণ। আচ্ছা, এই দুটো কোণ, এই দুটো কোণ এরা কি সন্নিহিত কোণ? হ্যাঁ কি না? এরা কি সন্নিহিত কোণ?
কি বলো বলো বলো? না। স্যার সন্নিহিত নয় এরা। সন্নিহিত নয়। আচ্ছা, সন্নিহিত কেন নয় সেটার রেসপেক্টে আমাদের লজিক দিতে হবে। আর সেই লজিকটা কি? সেই লজিকটা হচ্ছে, এখানে মেন জিনিস হচ্ছে এদের কমন পয়েন্ট তো আছে, এই যে পয়েন্টটা কমন পয়েন্ট, বাট এদের কমন আর্ম নাই, তাই না? এদের সাধারণ বাহু নাই। এরও দুটো আলাদা বাহু আছে, এরও দুটো আলাদা বাহু আছে, এদের কমন পয়েন্ট নেই। কিন্তু আমি যদি বলি এই যে এই কোণটা, এই কোণটা, সেখানে 1 আর 3, 1 আর 3 এরা কি? এরা সন্নিহিত কোণ। বা 2 আর 3 এরা কি? এরা সন্নিহিত কোণ। হ্যাঁ কি না? বুঝতে পারলে কি পারলে না? এনি ডাউট এখানে? কারো ডাউট? ডাউট থাকলে বলবে। আমি নেক্সট টপিকে মুভ করছি। এবার আমরা জানবো কমপ্লিমেন্টারি কোণ। আচ্ছা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আমরা জানলাম কোণের বিভিন্ন রকমের মাপ থাকে। দুটো কোণকে যদি আমি যোগ করে নিই, দুটো ধরো একটা কোণ এ কোণ একটা বি কোণ, দুটো কোণকে যোগ করে যদি ওদের যোগফল 90 ডিগ্রি পাই, ওদের যোগফল 90 ডিগ্রি পাই, তাহলে একটা কোণ নিলাম 30 ডিগ্রি আর একটা কোণ নিলাম 60 ডিগ্রি, দুটো যোগফল কত? দুটো যোগফল 90 ডিগ্রি। তখন যদি যে কোনো দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে প্রথম কোণটাকে দ্বিতীয় কোণের পূরক কোণ বলা হয়, আর দ্বিতীয় কোণটাকে প্রথম কোণের পূরক কোণ বলা হয়। মানে এখানে ধরো এ কোণটাকে বি কোণের পূরক কোণ আর বি কোণটাকে এ কোণের পূরক কোণ। মানে আমি সিম্পলি যদি বলি, আমি একটা কোণ বললাম ধরো 50 ডিগ্রি, 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 50 ডিগ্রি 40 কোণের, ডিগ্রি। 50 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে কত ডিগ্রি? 40। 40 আমরা ডিগ্রি। 90 থেকে বাদ দিয়ে দেব, 90 থেকে 50 বাদ দিয়ে দেবো, তাহলে এই যে 40 ডিগ্রি, 40 ডিগ্রি হচ্ছে পূরক কোণ 50-এর। বা আমি উল্টো রকম ভাবে বলতে পারি, 40 ডিগ্রির পূরক কোণ কত? 50 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারা গেছে পূরক কোণ কিভাবে বের করতে হবে? চলো, পূরক কোণ হলো, এবার আমরা সম্পূরক কোণ। সম্পূরক কোণও পূরক কোণের মতন একটা সিমিলার আইডিয়া। দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়ে যায়, সেক্ষেত্রে একটা কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। যেমন আমি একটা কোণ নেওয়া হলো 110 ডিগ্রি, 110 ডিগ্রির সম্পূরক কোণ কত হবে? 110 ডিগ্রি সম্পূরক কোণ, হ্যাঁ 70 ডিগ্রি, ভেরি গুড। আমরা কি 180 থেকে 110 কে বাদ দেবো, তাহলে কত পাই? যেটা পাই সেটা। 70 ডিগ্রি হচ্ছে সম্পূরক কোণ 110-এর। আমি বলি 70 ডিগ্রির সম্পূরক কোণ কত? 180 থেকে বাদ দেবো, 110 পাবো। 70 যদি বাদ দিই 180 থেকে, তাহলে 110 হচ্ছে 70-এর সম্পূরক কোণ। পূরক আর সম্পূরক কোণ বোঝা গেল দুটো? কোনো ডাউট? এনি ডাউট? আচ্ছা, এবার আমরা জন্য পরিপূরক কোণ। পরিপূরক কোণ যদি দুটো কোণের যোগফল 360 ডিগ্রি হয়ে যায়, একদম পূর্ণ হয়ে যাচ্ছে, তখন 360 ডিগ্রি হয়ে গেলে একে অপরকে পরিপূরক কোণ বলা হয়। হ্যাঁ, 360 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে একে অপরকে পরিপূরক বলা হবে। তাহলে 360 ডিগ্রি যদি হলে আমি একটা কোণ নিলাম 240 ডিগ্রি, 240 ডিগ্রি পরিপূরক কোণ কত? আমি 360 থেকে বাদ দেবো, 360 থেকে যদি বাদ দিই তাহলে কত? 120। 120 ডিগ্রি। ক্লিয়ার হলো? আমরা জানলাম পূরক কোণ, সম্পূরক কোণ, পরিপূরক কোণ। ক্লিয়ার? এনি ডাউট? এবার আমরা জানলাম ভার্টিক্যালি অপোজিট কোণ, মানে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণটা কি? আমি যদি লাইন ড্র করলাম, এই দুটো লাইন নিলাম, এরা একে অপরকে ছেদ করছে, কিন্তু ছেদ করা দেখো এরা কি করেছে, এরা একটা কোণ তৈরি করেছে মাঝে। এখানে একটা কোণ, এখানে একটা কোণ, আবার দেখো এই উপরে একটা কোণ, এই নিচে একটা কোণ। দেখো এই যে কোণগুলো হয়েছে, এই কোণটার সাথে এই কোণটা কি একদম সেম সেম লাগছে, সেম সেম লাগছে। আবার কি এরা অপোজিট সাইডে আছে, তার জন্য অপোজিট সাইডে আছে, তার জন্য এদেরকে বলা হয় অপোজিট অ্যাঙ্গেল। কি বলা হয়? অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ। পুরো নাম ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ বলা হয়। তাহলে এটা 1 নম্বরের সাথে আমি এক এক নাম দিলাম, যাতে আমাদের বুঝতে বেশি সুবিধা হয়। আর এটাকেও 2 2 নাম দিলাম। তাহলে 1 এর সাথে 1 হচ্ছে বিপ্রতীপ, আবার 2 এর সাথে 2 হচ্ছে বিপ্রতীপ।
ক্লিয়ার হলো? কোনটা বিপ্রতীপ কোণ বোঝা গেল? বিপরীত দিকে যেটা আছে বিপ্রতীপ কোণ, অপোজিট অ্যাঙ্গেল। ক্লিয়ার প্রত্যেকের? চলে এবার আমরা কোশ্চেনে আসি। কোণ কি? একটি কোণ কি? দুটি বিন্দুকে সংযোগকারী একটি সরল পথ? না, একদমই না। দুটি প্রান্ত বিন্দু এবং মধ্যবর্তী সমস্ত বিন্দু সহ একটি চিত্র? না, একদমই না। দুটি ছেদকারী রেখা বা রশ্মির মধ্যবর্তী স্থান? হ্যাঁ, এটা হতে পারে। আর এক প্রকার বহুভুজ? না, এটা একদমই হতে পারে না। আর এটাই হবে দুটি ছেদকারী রেখা বা রশ্মির মধ্যবর্তী স্থান। এই ছেদকারী রেখা বা রশ্মির মধ্যবর্তী যে স্থান তাকে বলা হয় কোণ। ক্লিয়ার হলো এটা? নেক্সট দেখি আমরা। দেখো নিচের কোন কোণটি 90 ডিগ্রির কম পরিমাপ করে? মানে 90 ডিগ্রি থেকে কম কোনটা? which of the following angles measure less than 90 degrees? 90 ডিগ্রি থেকে কোনটা কম? সূক্ষ্মকোণ না স্থূলকোণ না সমকোণ না সরল কোণ? সরল কোণ 180 ডিগ্রি, সমকোণ 90 ডিগ্রি, স্থূলকোণ কত? 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রির মাঝে স্থূলকোণ। আর সূক্ষ্মকোণ কত? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝে। তাহলে কোনটা 90 ডিগ্রির কমকে ডিনোট করছে? কোনটা 90 ডিগ্রি কমকে ডিনোট করছে? 90 ডিগ্রি কমকে ডিনোট করছে কোনটা? অপশন এ, সূক্ষ্মকোণ। নেক্সট। আচ্ছা, an angle that measure exactly 90 ডিগ্রি, একদম এক্স্যাক্টলি 90 ডিগ্রি মেজার করছে তাকে কি বলা হয়? সূক্ষ্ম না স্থূল না সমকোণ না সরল কোণ? সমকোণ। সমকোণ। ভেরি গুড। সরল কোণ, সরল কোণ কত ডিগ্রি? সরল কোণ একটি কোণ 90 ডিগ্রির কম পরিমাপ করে, সেটা তো সূক্ষ্মকোণ হয়। 90 ডিগ্রি কম কি? সূক্ষ্মকোণ। আর একটি কোণ ঠিক 90 ডিগ্রি করে, এটা তো সমকোণ। আর একটি কোণ ঠিক 180 ডিগ্রি করে, হ্যাঁ এটাই সরল কোণ। ঠিক 180 ডিগ্রি করে সেটাই কি? সেটাই সরল কোণ, তাই না? নেক্সট দেখো, যে কোণটি 180 ডিগ্রির বেশি এবং 360 ডিগ্রির কম তাকে কি বলা হয়? 180 ডিগ্রির বেশি এবং 360 ডিগ্রির কম, সেই কোণটাকে কি বলা হয়? সূক্ষ্ম না স্থূল না সমকোণ না প্রতিবর্ত কোণ? আচ্ছা, এই যে প্রতিবর্ত কোণ এটাকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। আর এটাকে আমরা ইংরেজিতে কি বলি? রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেলটা কি? 180 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে কম। বুঝতে পারা গেল? চলো নেক্সট। দুটি কোণ যাদের একটি সাধারণ বিন্দু এবং একটি সাধারণ বাহু আছে কিন্তু তারা একে অপরের উপর পাতিত হয় না, তাকে কি বলা হয়? যার একটি সাধারণ শীর্ষবিন্দু এবং সাধারণ বাহু আছে তাকে কি কোণ? সন্নিহিত না পরিপূরক না সম্পূরক না বিপরীত, কি বলা হয়? কমন ভার্টেক্স এন্ড কমন সাইড আছে, কমন আর্ম বা কমন শীর্ষবিন্দু আছে, তাকে কি বলা হবে? সন্নিহিত কোণ। এখনই পড়লাম, এখনই পড়লাম, সেটা কি বলা হবে? সন্নিহিত কোণ। দেখো, যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে তাদের কি বলা হয়? 90 ডিগ্রি যদি হয় সন্নিহিত বলা হয় না পূরক বলা হয়? পূরক বলা হয়। দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কি বলা হবে? পূরক। দেখো, দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাদের কি কোণ বলা হবে? সম্পূরক কোণ, তাই না? 180 ডিগ্রি হলে সম্পূরক কোণ। আচ্ছা, তারপরে দেখি, দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তারা কি ধরনের কোণ? দুটি সন্নিহিত কোণের, আচ্ছা লক্ষ্য করো, দুটি সন্নিহিত কোণ বলতে কি? আমি এদিকে দুটো কোণ নিলাম, এই কোণটা আর এই কোণটা, এরা কি সন্নিহিত নয়? হ্যাঁ কি না তা বলো? হ্যাঁ। এদের কমন মানে সাধারণ বিন্দু আছে, সাধারণ বাহু আছে, এটা সন্নিহিত কোণ। কিন্তু এই দুটো কোণের সমষ্টি মানে এই দুটো কোণের যোগফল বলতে কোণটা? এই টোটালটা। তাহলে এই টোটাল কোণটা কত ডিগ্রি হয়? টোটাল কোণটা একটা সরল কোণ। তাহলে এটা সরল কোণ। ভেরি গুড। চলো, এই ছিল আমাদের আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। তো ওভারঅল ক্লাসের আমাদের ফার্স্ট যেটা ডেমো ক্লাস এটা আমাদের শেষ হলো। আর তোমরা সবাই অ্যাওয়ার আছো যে আমাদের এখানে অ্যাডমিশন চলছে, এখনো পর্যন্ত অ্যাডমিশন অন আছে।
তোমরা অনেকে অ্যাডমিশন নিয়েছো, আর যারা অ্যাডমিশন নাওনি তোমরাও দেখো, ভেবে দেখতে পারো অবশ্যই। এটা একটা বেস্ট জায়গা যেখানে আমরা সবচেয়ে বেস্ট রকম ভাবে পড়াই। ওকে, চলো তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে তাহলে, বাই বাই, প্রত্যেকে ভালো থাকো। আর হ্যাঁ, ওয়েলকাম টু দ্য হোপ ফ্যামিলি।